So, welcome everyone in today's session of BCS Quest. আমরা আজকে আলোচনা করব সংবিধান নিয়ে। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং একটি রাষ্ট্রের সকল নাগরিকের সংবিধানটা পড়া উচিত। কিন্তু বাস্তব ক্ষেত্রে যেটা হয় যে আমরা আসলে চাকরির পরীক্ষার্থী যারা আছি তারা চাকরির পরীক্ষার আগে সংবিধানটা পড়ি না। যদিও সংবিধানের অনেক কিছুই আমরা আগের থেকেই জানি, এ সম্পর্কে আমাদের ধারণা থাকে, কিন্তু চাকরির পরীক্ষার সময় আসলে এই বিষয়গুলো আমাদের একটু গুছিয়ে পড়াটা দরকার। সংবিধানের কিছু অংশ আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলা আমাদের শুধুমাত্র আমাদের চাকরি পাওয়ার জন্য না, দেশের নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ এবং দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটেও এই বিষয়গুলোর বেশ গুরুত্ব রয়েছে। এবং আমরা যদি চাকরির কথা বলি, দেখা যাচ্ছে বিসিএস পরীক্ষায় সংবিধান থেকে প্রতি বছর দুই তিনটা প্রশ্ন থাকে এবং সংবিধানটা যেহেতু সিলেবাসটা নির্দিষ্ট, এখানে যদি একটু এফোর্ট দেওয়া যায় তাহলে হয়তো দেখা যায় এখানে কয়েক ঘন্টা টাইম স্পেন্ড করতে পারলে আপনি এই 3 নাম্বার অনেকটা নিশ্চিত ভাবে তুলতে পারবেন। অ্যাটলিস্ট তিনটা না হলে দুইটা তো আপনি কারেক্ট করতে পারবেন। তো এই জিনিসটা হচ্ছে আমাদের আজকে একটু পড়াশোনা করার চেষ্টা করব, প্লাস সংবিধানের কোন বিষয়গুলা বেশি গুরুত্বপূর্ণ, কোথায় বেশি এমফাসিস দিতে হবে, সেই জায়গাগুলো আমরা একটু ফোকাস করব। আমি আশা করি আপনারা আমার স্ক্রিনটা সকলে দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। তো বাংলাদেশের সংবিধান, সংবিধান নিয়ে বলতে গেলে বাংলাদেশের সংবিধানের একটু পেছন থেকে আমাদের আসতে হয়। এই উপমহাদেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল 1935 সালের ভারত শাসন আইন। ভারতবর্ষ কিভাবে চালানো হবে এই বিষয়ে হচ্ছে ভারত শাসন আইন। এটা 1935 আহ, রচনা করে ব্রিটিশরা। তার আগে ভারত শাসন আইন 1919 রচনা করেছিল, কিন্তু ভারত শাসন আইন 1919 সেটা খুব একটা মানে ফলপ্রসূ হয়নি। এবং তারপরে ভারত শাসন আইন 1935 সনে ভারতে ব্রিটিশ শাসিত প্রদেশ, তারপরে করদ রাজ্য বা দেশীয় রাজ্য যেগুলো ছিল, তারপরে হচ্ছে চিফ কমিশনার শাসিত যে প্রদেশগুলো আছে, সেগুলা নিয়ে সবগুলা মিলে একটা যুক্তরাষ্ট্র গঠনের ব্যবস্থা করা হয়। একটা মিনিট। তো যুক্তরাষ্ট্র গঠনের ব্যবস্থা করা হয় এবং তার পরবর্তীতে হচ্ছে এই এটাও চেঞ্জ হয় পরবর্তীতে। আহ লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় 1940 সালে। এরপর হচ্ছে জিন্নার দ্বিজাতি তত্ত্ব ছিল, তার প্রেক্ষিতে 1947 সালে আগস্ট মাসে ভারত এবং পাকিস্তান দুটা পৃথক রাষ্ট্র হয়। এবং ভারত এবং পাকিস্তান দুটা পৃথক রাষ্ট্র যে হলো, এই দুটা রাষ্ট্র দেখেন সূচনা থেকে হচ্ছে দুইটা দুই রকম রাষ্ট্র। যেমন পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তানের হচ্ছে আজকে প্রায় দেশটার বয়স 77-78 বছরের কাছাকাছি। এই দেশটায় গণতন্ত্রের চর্চার হচ্ছে চরম অব্যবস্থাপনা রয়েছে। এবং এই দেশটায় এই 78 বছরের ভিতরে এখনো পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদের হচ্ছে পূর্ণ মেয়াদটা হচ্ছে শেষ করতে পারে নাই। তারা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সেখানে বিচার বিভাগ বা সেনাবাহিনীর হস্তক্ষেপ হয় এবং তার মাধ্যমে হচ্ছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। এবং এভাবেই চলছে, দেখা যাচ্ছে হয়তো 3 বছর 4 বছর থেকে হচ্ছে প্রত্যেক প্রধানমন্ত্রী হচ্ছে পদত্যাগ করতে বাধ্য হয়। এবং পাকিস্তানের সৃষ্টির পরে এই যাবৎকাল পর্যন্ত একটা সিগনিফিকেন্ট টাইম, প্রায় 40-50% টাইম দেখা যাচ্ছে সেখানে হচ্ছে সামরিক শাসনের উপস্থিতি আমরা লক্ষ্য করি। এমনকি 1947 থেকে 1971 পর্যন্ত যদি আমরা এই 24 বছর চিন্তা করি, সে 24 বছরের ভিতরেও প্রায় 13 বছর হচ্ছে সেখানে সামরিক শাসনের উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এই সামরিক শাসনের ভিতরে 1965 সালে পাকিস্তানে পাক ভারত যুদ্ধে অংশ নেয়। এবং তখন দেখা যায় যে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ
বাংলাদেশটা হচ্ছে পুরো অরক্ষিত রেখে হচ্ছে পাকিস্তান হচ্ছে অন্যান্য ফ্রন্টিয়ারে ভারতের সাথে যুদ্ধ করছে। এবং এই ঘটনা কিন্তু বাঙালি যে অফিসার যারা ছিল এবং বাংলাদেশি যারা ছিল বা এই পূর্ব পাকিস্তানের যারা ছিল তারা সকলে হচ্ছে বিষয়টা নোটিস করে, এবং এই অঞ্চলটা যে পশ্চিম পাকিস্তান একেবারে বেয়ার মিনিমাম ইম্পর্টেন্সটাও দেয় না, এই বিষয়টায় তারা হচ্ছে তখন রিয়েলাইজ করবে। এবং তার প্রেক্ষিতে হচ্ছে 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 6 দফা দাবি দিলেন, যেটা ছিল হচ্ছে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের কথা ছিল। এরপরে আরো বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন দেওয়া হয়েছে 1970 সালে। অর্থাৎ পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন হয় হচ্ছে পাকিস্তানের জন্মলগ্নের প্রায় 23 বছর পরে। 1947 সালে আগস্টে জন্ম হওয়া একটা দেশ, সে হচ্ছে 1970-এর ডিসেম্বরে প্রথম সাধারণ নির্বাচন দিচ্ছে। এবং সাধারণ নির্বাচন যখন দিল, তখন পাকিস্তানের কাছে ইন্টেলিজেন্সের তথ্য, মানে পাকিস্তানের গভর্নমেন্টের কাছে সামরিক শাসকের কাছে ইন্টেলিজেন্স কি তথ্য ছিল? তথ্য ছিল যে পাকিস্তানের কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। একক সংখ্যাগরিষ্ঠতা যেহেতু পাবে না, এই কারণে আমরা যদি তাদেরকে হচ্ছে নির্বাচন দেই, নির্বাচনের পরেও তারা সবাই বলবে যে আহ, তৎকালীন যে সামরিক শাসক ছিল তাকেই বলবে যে আপনি আসেন, আপনি এসে আবার হচ্ছে আপনি প্রেসিডেন্টের আসন গ্রহণ করেন, যেহেতু আমরা নিজেদের ভিতরে সমস্যার সমাধান করতে পারছি না। তো এই অ্যাজাম্পশন থেকে হচ্ছে তারা নির্বাচনটা দেয়। এখন নির্বাচনে হচ্ছে টোটাল জাতীয় পর্যায়ে আসন ছিল হচ্ছে 313টা। 313টা আসনকে তখন হচ্ছে বিভক্ত করা হয় হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে, যে যেখানে যেরকম জনসংখ্যা সেখানে সেই পরিমাণ আসন। সেই হিসাবে যেহেতু পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি, পূর্ব পাকিস্তানের 313টার ভিতরে 169টা আসন ছিল। সেই 169টা আসনে 167টা জিতে যে আহ, আওয়ামী লীগ দলটা হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলবে, এটা আসলে তৎকালীন সময়ে কেউ কল্পনা করতে পারে। এবং নির্বাচনে সেটাই হলো। এর বাইরে হচ্ছে মাত্র দুইটা, তার ভিতর একটা আসন ছিল হচ্ছে চাকমা রাজা ত্রিদীপ রায়ের, যিনি কিনা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলেন, এবং মুক্তিযুদ্ধের পরেও তিনি পাকিস্তান থেকে আর বাংলাদেশে কখনো ফেরত আসেন। যাই হোক, আজকে ওই বিষয়ে আমরা আলোচনা করব না। আমরা আজকে আলোচনা করব সংবিধান নিয়ে। তো সংবিধানের সাথে আসলে গণপরিষদ বা প্রাদেশিক পরিষদের হচ্ছে একটা সম্পর্ক আছে। আমাদের বর্তমানে আমরা যে সংবিধানটা দেখি, এই সংবিধানটা হচ্ছে বাংলাদেশের, কিন্তু এটা হচ্ছে তৃতীয় সংবিধান বলা যায়। যদি আমরা, এর আগে কি ছিল, দুইটা অস্থায়ী সংবিধান ছিল। অস্থায়ী সংবিধান প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র। এবং স্বাধীনতার ঘোষণাপত্রকে বলা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সংবিধান, যেটা 1971 সালের 17 এপ্রিল পাঠ করা হয়। এবং সেখানে কিন্তু বলা হয় যে পূর্বেকার যে আইনগুলা হচ্ছে চলমান ছিল, সেই আইনগুলাই বর্তমানে পূর্ব পাকিস্তানের যে আইনগুলো চলমান ছিল, বর্তমানে বাংলাদেশেও সেই আইনগুলা চলমান থাকবে। এরপর দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের 10 জানুয়ারি বাংলাদেশে ফেরত আসেন। আসার পরে 11ই জানুয়ারিতে একটা অস্থায়ী সংবিধানের ঘোষণা প্রদান করা হয়, এবং গণপরিষদের ঘোষণা প্রদান করা হয়, যাতে করে হচ্ছে দ্রুততম সময়ে আমরা সংবিধানটা রচনা করতে পারি। এটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় অস্থায়ী সংবিধান। তো এই যে গণপরিষদ, গণপরিষদ গঠিত হলো কাদেরকে নিয়ে? গণপরিষদ গঠিত হলো 1970-এর প্রাদেশিক নির্বাচন এবং জাতীয় পরিষদ নির্বাচনে যে সদস্যরা নির্বাচিত হলেন পূর্ব পাকিস্তান থেকে। পূর্ব পাকিস্তান থেকে প্রাদেশিক আহ, পরিষদের আসন ছিল 300টা। তো সেই 300টা আসন এবং জাতীয় পরিষদের আসন ছিল 169টা। মোট আসন তার মানে কত? 469টা। এই 469টা আসন নিয়ে হচ্ছে গণপরিষদ গঠন হওয়ার কথা। কিন্তু এর ভিতরে এই গণপরিষদের যে সদস্য হতে যারা ছিলেন, তাদের ভিতরে 12 জন হচ্ছে ওই 70-এর পরে হচ্ছে মৃত্যুবরণ করেছেন। এরপরে কয়েকজন ছিলেন যারা মুক্তিযুদ্ধের সময় হচ্ছে তারা পাকিস্তানের পক্ষে ছিলেন, এটা খুব ডিক্লেয়ার্ড এবং খুব ক্লিয়ার ছিল। এবং কিছু ছিলেন যারা হচ্ছে পাকিস্তানে বা অন্য কোনো দেশে পলায়নরত অবস্থায় ছিলেন। ফলে তাদেরকে এইসব মানে মোট 66 জনকে বাদ দিয়ে গণপরিষদ গঠন করা হয় 403 জনকে নিয়ে। এই গণপরিষদের 403 জনের ভিতরে 399 ছিলেন হচ্ছে আওয়ামী লীগ থেকে, আর 4 জন ছিলেন হচ্ছে অন্যান্য দল থেকে। অন্যান্য দলের ভিতরে ন্যাপ দলের ছিল হচ্ছে
সুরঞ্জিত সেনগুপ্ত। স্বতন্ত্র থেকে ছিলেন হচ্ছে পার্বত্য চট্টগ্রামের মানবেন্দ্র নারায়ণ লার্মা এবং আরো দুইজন ছিলেন। আর এই গণপরিষদ আদেশ জারি করেন হচ্ছে তৎকালীন সময়ে রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী। এটা ঘোষণা করা হয়েছে 23 মার্চ 1972 সালে। তো একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার হওয়া দরকার, 1971 সালের এপ্রিল মাসে যখন হচ্ছে প্রবাসী সরকার গঠন করা হয় বা মুজিবনগর সরকার, তখন শেখ মুজিবুর রহমান ছিলেন হচ্ছে রাষ্ট্রপতি এবং তার পক্ষে ভারপ্রাপ্ত বা রাষ্ট্রপতি হিসাবে সৈয়দ নজরুল ইসলাম ছিলেন, যিনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রবাসী সরকারে। তো শেখ মুজিবুর রহমান যখন হচ্ছে 10 জানুয়ারি আসলেন, তিনি কিন্তু 11 জানুয়ারিতে তিনি প্রথমে পদত্যাগ করলেন। পদত্যাগ করে হচ্ছে 11 জানুয়ারিতে তিনি আবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। এবং কারণটা কি? কারণ এটা হচ্ছে একটা পার্লামেন্টারি সিস্টেম যেটা চলছিল। তো সেখানে হচ্ছে পুরাটা, যেহেতু বাংলাদেশ হচ্ছে, তিনি হচ্ছে শুরু থেকেই স্বপ্ন দেখেছিলেন যে একটা পার্লামেন্টারি বা সম্পূর্ণ গণতান্ত্রিক দেশ হবে, সেই কারণে হচ্ছে তিনি প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করলেন। তো যাই হোক, গণপরিষদ গঠন করা হয়েছে 10 এপ্রিল 1972 সালে। সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে 11 এপ্রিল 1972 সালে। এইখানে সমাজতান্ত্রিক বা বাম ঘরানার বাংলাদেশের যে দেশগুলো আছে, তারা বর্তমানে মানে বিশেষ করে এই 16 বছর যেহেতু আওয়ামী রেজিম ছিল, তারা এই টাইমে অনেক কিছু বলে নাই, কিন্তু বর্তমানে তারা একটা বিষয় বেশ বলে। সেটা হচ্ছে যে বাংলাদেশের যে সংবিধানটা যেই প্রক্রিয়ায় প্রণয়ন করা হয়েছে, এটা তারা অনেকেই মনে করেন যে গ্রহণযোগ্য না। যদিও এটা একটা আলোচনা সাপেক্ষ একটা বিতর্কিত বিষয় তারা বলতে চায়। তাদের কথা হচ্ছে যে আমেরিকার যে ইস্টা- আহ, সংবিধানটা যেভাবে রিফর্ম মানে ফর্মুলেশন হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্টেট থেকে হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা ছিল, তারা আসলে এসেছিল হচ্ছে তাদের দেশের গঠনতন্ত্র কি, তারা এসেছিল প্রথমে হচ্ছে মুক্তিযুদ্ধ, আমেরিকার স্বাধীনতা যুদ্ধটা কিভাবে পরিচালিত হবে সেটা নিয়ে কথা বলতে। এরপরে তারা দেখলো যে তাদের দেশটা স্বাধীন হয়েছে এবং এই সদস্যরাই পরবর্তী হচ্ছে সংবিধান প্রণয়নের জন্য বসলো। কিন্তু বসার পরে তাদের কাছে মনে হয়েছে যে আমাদের তো আসলে আমাদের স্টেটের জনগণ বা আমরা স্টেটের প্রতিনিধি হিসাবে আমরা তো এই কাজের জন্য আসিনি। আমরা এসেছিলাম হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধটা পরিচালনা করার জন্য। তো কাজেই আমরা আসলে জনগণের কনসেন্ট ছাড়া আমরা এইভাবে একটা দেশের সংবিধান তৈরি করতে পারি না। তো তারা কি করেছিল, তারা গণভোট করেছিল এবং গণভোটের মধ্যে তারা সংবিধান প্রণয়ন করে। তো তাদের যুক্তিটা হচ্ছে যে বাংলাদেশে যে 70-এর নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হলো, তারা আসলে নির্বাচিত ছিল কোথাকার? তারা ছিল হচ্ছে পূর্ব পাকিস্তানের অথবা পাকিস্তানের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অংশ হিসাবে। তো যুদ্ধের পরে তো একটা নতুন দেশ হয়েছে, তখন মানুষের চিন্তা ভাবনা চেঞ্জ হতে পারে। তো এই যুক্তিটা তারা দেওয়ার চেষ্টা করে। তবে আমরা যুক্তি দেওয়া হোক বা না হোক, মোটামুটি সংবিধানটা অন্যান্য অনেক দেশে এইভাবেই তৈরি হয়েছে এবং আমাদেরটা যেভাবে হয়েছে এতে আসলে খুব একটা বিতর্ক নাই। তবে একটা কথায় বিতর্ক আছে, যেমন আমাদের দেশে দেখেন, আমরা রিপাবলিক, রিপাবলিক বলতে বোঝায় হচ্ছে প্রজা বা প্রজাতন্ত্র এরকম বোঝানো হয়। বর্তমানে বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী কথাটা বাদ দিয়ে জনগণতন্ত্রী কথাটা উল্লেখ করার জন্য একটা কথা বলা হচ্ছে। এটার পিছনে আবার অনেক একটা লজিক আছে যে প্রজা, প্রজা বলতে আসলে কি বোঝায় আমাদের। প্রা- আহ, যদি আমরা ব্রিটিশ আমলে দেখি, ব্রিটিশ আমলে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো, তখন হচ্ছে ভূমির মালিকানা দেওয়া হয় হচ্ছে জমিদারের কাছে। আর জমিদারকে হচ্ছে খাজনা আদায়ের মাধ্যমে হচ্ছে ওই জমিটা ব্যবহার করতো কে? কৃষক। কৃষক হচ্ছে জমিদারের প্রজা ছিল। এবং 1950 সালে আমরা যখন স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট দেখি, বা মানে জমিদারের প্রথাটা বিলুপ্ত হয় যেই আইনটার মাধ্যমে, সেই আইনটায় বলা হয় যে মানে স্টেট অ্যাকুইজিশন টেনান্সি অ্যাক্ট। টেনেন্ট, টেনেন্ট মানে কি? টেনেন্ট মানে হচ্ছে প্রজা। তো টেনেন্ট, এই যে আপনি ধরেন যে ঢাকা শহরে আপনি যখন একটা বাসা ভাড়া নেন, সেই বাসা ভাড়া নেওয়াটা এটাকে বলা হয় কিন্তু টেনেন্ট, মানে যে বাসাটা ভাড়া নেয়। তো রাষ্ট্র তো আসলে আপনি আমি তো মানে ভাড়া নিয়ে থাকতেছি না, রাষ্ট্র তো আমাদের সবার, জনগণের। তো এই কারণে অনেকে বলছে যে গণপ্রজাতন্ত্রী, আসলে প্রজা কথাটা এখানে আসাটা উচিত হয় না, বা প্রজাতন্ত্র এই ওয়ার্ডটা আসাটা উচিত হয় নাই। তার থেকে বরং এটা হচ্ছে জনগণতন্ত্রী, এই কথাটা আসাটা অনেক বেশি লজিক্যাল বলে অনেকেই বর্তমানে বলছে।
তো আগামীতে এই বিষয়গুলো নিয়ে সংবিধান সংস্কার কমিটির অনেকগুলা আলোচনা হবে। তো এই যে জায়গাগুলোতে আপনারা চোখ কান খোলা রাখবেন, যেহেতু আমরা জানি না যে সামনে কি হবে। এই কারণে এই কথাগুলো হচ্ছে। আচ্ছা, আপনারা একজন বলছে কথা কেটে আসছে, আপনাদেরকে সবাই কি কথা কেটে কেটে আসছে নাকি সবাই শুনতে পাচ্ছেন? একজন একটু ফিডব্যাক দিবেন প্লিজ। ক্লিয়ারলি শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, তাহলে ভাই যে কথাটা কেটে আসছে ভাই আপনি আরেকবার একটু কেটে দিয়ে আবার আপনি একটু জয়েন করেন তাহলে। আহ আচ্ছা, ওকে, ঠিক আছে, যে রিপাবলিকের কথাটা। আচ্ছা, রিপাবলিক বা আমরা যে পিপলস রিপাবলিক বলছি, যে গণপ্রজাতন্ত্রী, পিপলস রিপাবলিকের বাংলাটা। তো অনেকে বলছে যে প্রজা কথাটার সাথে হচ্ছে তাদের হচ্ছে যথেষ্ট আহ, তাদের হচ্ছে মতবিরোধ আছে। তাদের কথাটা হচ্ছে যে এই প্রজা কথাটা তো আমরা হচ্ছে এই ব্রিটিশ পিরিয়ড থেকে দেখেছি প্রজা কথাটা একটা ডিমিন ওয়ার্ড। সেটা কিরকম? প্রজা বলতে এমন লোককে বোঝানো হতো যে হচ্ছে জমিদারের ভূমিটাকে ব্যবহার করে এবং তার বিনিময়ে জমিদারকে খাজনা প্রদান করে। কিন্তু একটা রাষ্ট্র যখন গঠিত হয়েছে 1950 সালে, আমরা হচ্ছে প্রজাতন্ত্র বিলুপ্ত করেছি এবং জমির মালিকানাটা সরাসরি হচ্ছে আমরা দিয়েছি হচ্ছে কৃষককে বা মানে বাংলাদেশের জনগণকে। তো এখন তো আর তাদেরকে প্রজা বলা উচিত, বরং এখন এদেরকে পিপুলস রিপাবলিক বলতে হচ্ছে এটাকে জনগণকেই বোঝানো হয়। তো কাজেই এখন আর বাংলাদেশের নামটা গণপ্রজাতন্ত্রী না দিয়ে জনগণতন্ত্রী এইটা দেয়া যায় কিনা, এই বিষয়ে হচ্ছে তারা হচ্ছে একটা মানে যুক্তি তর্ক উপস্থাপন করছে। এবং এই বিষয়টা আগামীতে হচ্ছে সংস্কারে অনেকবার আসবে বা আলোচনায় আসতে পারে। তো এই বিষয়টা আপনারা একটু চোখ কান খোলা রাখবেন। তো যাই হোক, আমরা হচ্ছে এগুলো একটু শুরুর দিকে একটু কথাবার্তা বললাম। তো এই যে সংবিধান প্রণয়ন একটা কমিটি করা হলো 11 এপ্রিল 1972 সালে। এই সংবিধান মানে গণপরিষদ আসলে মূলত কাজটাই ছিল হচ্ছে যে সংবিধানটা প্রণয়ন করা। তো এটাই হচ্ছে গণপরিষদের হচ্ছে প্রধান কাজ ছিল। তো এই সংবিধান রচনা কমিটিটা গঠন হয়েছে 11 এপ্রিল 1972 সালে। এর সভাপতি করা হচ্ছে আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনকে। এবং সেখানে মোট সদস্য ছিলেন হচ্ছে 34 জন। তো 34 জনের ভিতরে দেখেন যে একমাত্র মহিলা সদস্য ছিলেন হচ্ছে বেগম রাজিয়া বানু। এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য হিসাবে ছিলেন হচ্ছে সুরঞ্জিত সেন গুপ্ত। তো এই দুটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, পরীক্ষায় এটা কিন্তু এর আগে অতীতে এসেছে। তো গণপরিষদের কে কে ছিলেন দেখেন, গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। স্পিকার হিসাবে ছিলেন হচ্ছে শাহ আব্দুল হামিদ। আর ডেপুটি স্পিকার হিসাবে ছিলেন মোহাম্মদ উল্লাহ। এবং শাহ আব্দুল হামিদের অনুপস্থিতিতে গণপরিষদের প্রথম অধিবেশনের বা পরবর্তী সংসদের প্রথম স্পিকার হলেন হচ্ছে মোহাম্মদ উল্লাহ, কারণ শাহ আব্দুল হামিদ পরবর্তীতে মৃত্যুবরণ করেন। এবং যখন হচ্ছে বাংলাদেশের প্রথম সংসদ হয় তখন হচ্ছে মোহাম্মদ উল্লাহ ছিলেন হচ্ছে প্রথম স্পিকার। আর সংবিধানের মূল লেখক হিসাবে ছিলেন হচ্ছে AKM আব্দুর রউফ, যে হস্তলিখিত সংবিধানের মূল লেখক। আর ভাষা বিশেষজ্ঞ হিসাবে ছিলেন হচ্ছে ডক্টর আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। এবং এই সংবিধানটার যে নকশা বা অঙ্গসজ্জার কাজে ছিলেন হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, হচ্ছে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন ক্যাডার বা নন ক্যাডার পদে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন। তো মৌলিক তথ্যগুলা এগুলা খুবই সহজ। দেখেন যে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা মৌলিক দলিল। বাংলাদেশের সাংবিধানিক নাম পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। পূর্ণ নাম বাংলাদেশ সংবিধানের পূর্ণ নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এটা কিন্তু বলা আছে একেবারে শেষ অনুচ্ছেদে, অনুচ্ছেদ 153-1 ধারায়। আর সংবিধানের প্রস্তাবনার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সংবিধানের প্রকৃতি কি? লিখিত ও দুষ্পরিবর্তনীয়। দেখেন, সংশোধনের জন্য আমাদের কি করতে হয়? 2/3 ভোটের প্রয়োজন, মানে সংসদ সদস্যদের। যদি সুপরিবর্তনীয় হতো তাহলে কি হতো? তাহলে হয়তো 50% ভোট পড়লে আমি এটাকে সংশোধন করতে পারতাম। কিন্তু যেহেতু 2/3 ভোট লাগে, এই কারণে এটাকে বলা হচ্ছে দুষ্পরিবর্তনীয়। আর সংবিধানটা হচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটা ভাষাতে লেখা হয়। বিশেষ করে আপনারা যদি বাজারের থেকে সংবিধানের বইটা কিনেন তাহলে দেখবেন সেখানে হচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটা ভাষাতেই লেখা আছে পাশাপাশি পেজ গুলাতে। আচ্ছা, আর বাংলাদেশের সংবিধানের মোট ধারা আছে হচ্ছে একশো একশো অনুচ্ছেদ আছে হচ্ছে 153টা। সংবিধানের ক্ষেত্রে হচ্ছে বলা হচ্ছে অনুচ্ছেদ। আচ্ছা,
আর পৃথিবীতে সবচেয়ে ছোট সংবিধান লিখিত ক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্র ও ভুটানের। সেখানে হচ্ছে অনুচ্ছেদ আছে মাত্র 7টা। কারণটা কি, এই সব দেশ হচ্ছে তাদের যে কাস্টমস যেগুলো আছে, যে প্রথা যেগুলো আছে, সেগুলাকে হচ্ছে সংবিধান হিসেবে মান্য করে। তো বাংলাদেশের সংবিধানে একটা প্রস্তাবনা আছে, এটা নিয়ে আমরা একটু পরে দেখবো। সংবিধানের ভাষা দুইটা বললাম। সংবিধানের 4টা মূলনীতির কথা বলা আছে। এই 4টা মূলনীতি হচ্ছে সংবিধানের সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে, এগুলা নিয়ে আমরা পড়বো। তফসিল আছে 7টা, তারপরে ভাগ আছে 11টা, পরিচ্ছেদ আছে 13টা। 13টা পরিচ্ছেদের ভিতর নির্বাহী বিভাগে 5টা পরিচ্ছেদ, আইনসভায় 3টা, বিচার বিভাগে 3টা এবং বাংলাদেশের কর্ম বিভাগে 2টা। সর্বমোট 13টা পরিচ্ছেদ আছে। রচনা কমিটির সদস্য ছিল হচ্ছে 34 জন। সংবিধানের সংসদে সংরক্ষিত নারী আসন আছে 50 জনের। আর যে কোনো মানে সংসদে কোরাম হয় হচ্ছে 60 জনের উপস্থিতিতে, এই কথাটা বলা আছে। আর সংবিধানে এ পর্যন্ত হচ্ছে 17টা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী করা হয়েছে। আচ্ছা, তো দেখেন, সংবিধানের সংস্কার কমিটি বর্তমানে কাজ করছে। তো সংস্কার কমিটিতে 9 জন সদস্য আছে, তার ভিতরে প্রধান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক জনাব আলী রিয়াজ। এবং 8 জন সদস্য আছে, তার ভিতরে একজন হচ্ছে ছাত্র প্রতিনিধি আছে, একজন আছে লেখক। আর বাকি যারা আছে তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আছেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আছেন, মানবাধিকার কর্মী আছেন, আর 2 জন বার এট ল হিসেবে আছেন। তো এই হচ্ছে মোট 8 জন মিলে। তো সংবিধান নতুন হওয়াটা জরুরি নাকি সংশোধন জরুরি, এটা নিয়ে হচ্ছে। তো সংবিধানে আমরা হচ্ছে রাজনৈতিক দল বা বর্তমানে যারা আছে ইন্টারিম গভর্নমেন্ট, তাদের হ্যাঁ, বিভিন্ন। একটা বিষয় একটু ক্লিয়ার হওয়ার জন্য একটা প্রশ্ন করতে পারি? জি জি জি, শিওর। 17টা যে অ্যামেন্ডমেন্ট হয়েছে এখানে, একটা অ্যামেন্ডমেন্ট তো মনে হয় তত্ত্বাবধায়ক সরকারের ছিল। তো জি, এটা তো মনে হয় আবার বাতিল করা হয়েছে তাহলে। বাতিলও করা হয়েছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 17টা সংশোধনী থাকবে সংশোধনী প্রশ্নটা আসলে। হ্যাঁ। মানে কি হিসেবে সংশোধনী যখন প্রশ্ন আসলে সেটা 17ই উত্তর হবে, যেহেতু জি, বাতিল করা 17ই। হয়েছে ওইটা ইয়ে হবে না, মানে হ্যাঁ। কাউন্টে আসবে না। হ্যাঁ, আচ্ছা, জি। ঠিক আছে। তো 17ই হবে, কারণটা কি দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয় হচ্ছে 13তম সংশোধনের মাধ্যমে 1996 সালে। আর বিলুপ্ত কিন্তু করা হয়েছে হচ্ছে 15তম সংশোধনের মাধ্যমে সে 2011 সালে। তো মাঝখানে 15টা বছর চলে গেছে, যে দুইটা টাইম ফ্রেম যেহেতু আলাদা, সংশোধনী দুইটা হচ্ছে আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা প্রাসঙ্গিক ভাবে আসবে। এবং এটাকে হচ্ছে দুইটা আলাদা আলাদা সংশোধনীর মাধ্যমে আমাদের বিবেচনা করতে হবে। এমনকি আমরা এখন দেখতেছি, ধরেন যে আমাদের আহ নারীদের হচ্ছে আহ সংরক্ষিত আসন আছে হচ্ছে কতগুলা, 50টা। আগামীতে এমন হতে পারে ভবিষ্যতে যে নারীর ক্ষমতায়নের মাধ্যমে আমরা এমন পর্যায়ে চলে যেতে পারি, আমাদের হয়তো আর কোনো নারীদের কোনো সংরক্ষিত আসনের দরকার নাই। হয়তো দেখা যায় 300টা আসনের ভিতরে 130-140টা আসনে এমনিতেই নারীরা মানে পেয়ে যাচ্ছে সাধারণ নির্বাচনের মাধ্যমে। আচ্ছা, তো সংবিধান তৈরির প্রক্রিয়া, তো এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। দেখেন না, এটা হচ্ছে অনুমোদনের দ্বারা হয়, মানে এটা আপনারা অনেক সময় হচ্ছে ক্ষমতার পালা বদলের মাধ্যমে নতুন সংবিধান হয়, কিংবা হচ্ছে পূর্বে রাজতন্ত্র ছিল, বর্তমানে নতুন শাসনতন্ত্র হয়েছে, এবং এই শাসনতন্ত্রটাই হচ্ছে একসময় সংবিধান হিসেবে আহ বিবেচিত হতে পারে। এরপরে হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে, একটা শান্তিপূর্ণ ভাবে আলোচনার মাধ্যমে হতে পারে, বিপ্লবের দ্বারা হতে পারে, বা ক্রমবিবর্তনের মাধ্যমে দেখা যায় দেশের রীতিনীতি প্রথা, এগুলা হচ্ছে সংবিধান হিসেবে গড়ে উঠতে পারে। তো আমাদের দেশের যে সংবিধানটা, সংবিধানের শুরুতে হচ্ছে একটা প্রস্তাবনা আছে, প্রস্তাবনার উপরে সবার উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে যে প্রস্তাবনাটা আছে, প্রস্তাবনাটা হচ্ছে 5টা অংশ আছে। এই যে এই সংবিধানের প্রস্তাবনায় হচ্ছে 5টা অংশ আছে। তো এই 5টা অংশে প্রস্তাবনাটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই, যেহেতু আমার কাছে সংবিধানটা আছে। প্রস্তাবনা হচ্ছে, আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা ঘোষণা করিয়া জাতির মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হবে। এটা হচ্ছে সংবিধানের প্রস্তাবনায় কিন্তু মূলনীতিটা আমাদের চলে আসলো। আমরা আরো অঙ্গীকার করিতেছি যে, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে।
আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে, এই যে এখানে দুইটা একটা ঘোষণা চলে আসে, আমরা যাহাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধি লাভ করিতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ ও সমর্থন ও নিরাপত্তা বিধান আমাদের পবিত্র দায়িত্ব। 4 নম্বর ভাগটা গেল লাস্টে। এত দ্বারা আমরা এই গণপরিষদে অদ্য 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ মোতাবেক 1972 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 4 তারিখে আমরা এই সংবিধান রচনা ও বিধিবদ্ধ করিয়া সমবেতভাবে গ্রহণ করিলাম। অর্থাৎ সংবিধানটা গৃহীত হলো হচ্ছে 1972 সালের নভেম্বর মাসের 4 তারিখে। তো এই যে 5টা ভাগ পড়লাম, তার ভিতরে দ্বিতীয় এবং তৃতীয় ভাগে হচ্ছে দুইটা অঙ্গীকার আছে। তাতে কি আছে? দ্বিতীয় ভাগে আছে হচ্ছে যে আমরা হচ্ছে যে মানে স্বাধীনতা আনলাম যে 4টা মূলনীতিকে রক্ষা করে, সেই মূলনীতি গুলা হচ্ছে আমাদের সংবিধানের মূলনীতি হবে। আর তৃতীয় ক্ষেত্রে হচ্ছে সর্বক্ষেত্রে মৌলিক মানবাধিকার লক্ষণ আহ, রক্ষা, আইনের শাসন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা সুবিধা নিশ্চিত করা। এই অঙ্গীকারটা 3 নম্বরে করা হয়, আর 4 নম্বরে একটা ঘোষণা আছে। তো এই হচ্ছে আমাদের সংবিধানের প্রস্তাবনা। আর বাংলাদেশের সংবিধান শুরু হয়েছে একটি প্রস্তাবনা দিয়ে এবং শেষ হচ্ছে 7টি তফসিল দিয়ে। এর ভিতরে 1972 সালের সংবিধানের তফসিল ছিল হচ্ছে 4টা। পরবর্তীতে আমরা দেখলাম হচ্ছে সংবিধানে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আরো 3টা তফসিল যুক্ত করা হলো। তো সংবিধানে হচ্ছে আমরা বলছি যে আমাদের হচ্ছে অধ্যায় আছে হচ্ছে 11টা। তার ভিতরে হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং নবম অধ্যায় হচ্ছে পরিচ্ছেদ করা আছে এবং মোট পরিচ্ছেদ হচ্ছে 13টা। তো প্রথম যে অধ্যায়টা, সেটার নাম হচ্ছে প্রজাতন্ত্র। এবং এই অধ্যায় সম্পর্কে বলা হয়েছে পরিবর্তন বা সংশোধন করা যাবে না। অর্থাৎ এই অধ্যায়ে যে যা কিছু আছে এগুলা কখনো পরিবর্তন বা সংশোধন করা যাবে না। এটা পঞ্চদশ সংশোধনীতে একটা ক্লজ যুক্ত করে বা একটা আর্টিকেল যুক্ত করে এটা বলা হয়। দ্বিতীয়টা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এখানে হচ্ছে রাষ্ট্র পরিচালনার যে 4টা মূলনীতি এবং অন্যান্য মূলনীতি যেগুলো আছে সেগুলা হচ্ছে আহ আমরা দেখি যে একত্রিত করা হয়। তৃতীয়টা হচ্ছে মৌলিক অধিকার। আচ্ছা, আপনাদের আমি একটা মিনিট একটু। এবং আমাদের যে 4টা প্রধান মূলনীতি নিয়ে আমরা বললাম, সেই মূলনীতিগুলো তো বটে, এবং তার সাথে আরো যে মূলনীতিগুলো আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা আছে। তৃতীয় অধ্যায় হচ্ছে আমরা মৌলিক অধিকারগুলো নিয়ে আলোচনা করেছি বা সংবিধানে আলোচনা করা হয়েছে। চতুর্থ অধ্যায়ে নির্বাহী বিভাগ, 3টা প্রধান বিভাগ আছে: নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং হচ্ছে আইন বিভাগ। তো চতুর্থ অধ্যায় হচ্ছে নির্বাহী বিভাগটা আলোচনা করা হয়। পঞ্চম বিভাগে আইন বিভাগটা নিয়ে আলোচনা করা হয়। ষষ্ঠতে হচ্ছে বিচার বিভাগ নিয়ে আলোচনা করা হয়েছে। সপ্তমে হচ্ছে নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে: নির্বাচন, নির্বাচন কমিশন, ভোটার তালিকা, নির্বাচনের যোগ্যতা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অষ্টমে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সেই বিষয় নিয়ে কিভাবে নিরীক্ষা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। নবম ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশের কর্ম বিভাগ বা কর্ম কমিশন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। নবমের একটা অধ্যায় আছে, সেখানে জরুরি বিধানাবলী নিয়ে আলোচনা করা হয়েছে।
দশম ক্ষেত্রে সংবিধানটা কিভাবে সংশোধন হবে সে বিষয়ে আলোচনা করেছে। আর এছাড়া অন্যান্য যে আলোচনাগুলো আছে সেগুলা একাদশ ক্ষেত্রে এসেছে। এক্ষেত্রে একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, যে কোনো ক্ষেত্রে বাংলা মানে যে কোনো আইনে, সংবিধান তো বাংলাদেশের সর্বোচ্চ আইন, অন্য যে কোনো আইনের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে 2 নাম্বার যে ধারাটা থাকে আইনের, সেইখানে হচ্ছে বিভিন্ন এই আইনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের সংজ্ঞা দেয়া থাকে। কিন্তু সংবিধান দেশের সর্বোচ্চ আইন, সেখানে কিন্তু বিভিন্ন সংজ্ঞা বা বিভিন্ন বিষয়ের ডেফিনেশন দেওয়া আছে হচ্ছে 152 নম্বর অনুচ্ছেদে। এই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, এটা হচ্ছে সংবিধানের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ব্যতিক্রম একটা বিষয়। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথম ভাগ প্রজাতন্ত্র নিয়ে একটু দেখি। তো প্রজাতন্ত্রে প্রথমেই বলা আছে প্রজাতন্ত্রের নাম কি হবে 1 নং অনুচ্ছেদে। আর আপনার যে কোনো আইনের ক্ষেত্রে হচ্ছে আমরা যেমন বলি হচ্ছে সেকশন বা হচ্ছে ধারা, কিন্তু সংবিধানের ক্ষেত্রে আমরা সবসময় বলবো হচ্ছে এটা আর্টিকেল। আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 2 এর ক, 3 এভাবে করে, বা অনুচ্ছেদ 1, 2, 3 এভাবে বলবো। কারণ 1 নম্বর অনুচ্ছেদের শিরোনাম হচ্ছে কি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্রের ক্ষেত্রে বলা আছে বাংলাদেশ একটি ও সার্বভৌম প্রজাতন্ত্র যার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা 1 নং অনুচ্ছেদে আছে। 2 নংটা হচ্ছে রাষ্ট্রীয় সীমানা। প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানায় কি কি থাকবে, যে পূর্ব পাকিস্তানের যত ভূমি ছিল এবং পরবর্তীতে যা যুক্ত হবে। এই ক্ষেত্রে পরবর্তীতে কি কি যুক্ত হতে পারে, যেমন আমরা হচ্ছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে হচ্ছে অনেকগুলা ছিটমহল পেয়েছি ভারতের কাছ থেকে, যেটা আমাদের দেশে আয়তন বৃদ্ধি করেছে। আবার বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাক্টিভ ডেল্টা, এবং প্রতি বছর কিন্তু দেখেন যে হিমালয় বা তিব্বত থেকে যে পলি মাটি প্রবাহিত হয়ে বাংলাদেশের মাধ্যমে হচ্ছে বঙ্গোপসাগরে যে পতিত হচ্ছে, এই পলি মাটিটা হচ্ছে প্রতি বছর হচ্ছে বাংলাদেশের দেখা যাচ্ছে নদীগুলোর মোহনায় জমা হয়ে হচ্ছে নতুন নতুন দ্বীপ বা নতুন নতুন ভূমির হচ্ছে বা নতুন নতুন চর সৃষ্টি করছে। তো এগুলা কিন্তু বাংলাদেশের হচ্ছে রাষ্ট্রীয় ভূমি বা বাংলাদেশের সীমানার অন্তর্গত হিসেবে যুক্ত হবে। এরপরে আমরা হচ্ছে সমুদ্র সীমা বিজয় করেছি, এবং এই সমুদ্র সীমাটাও কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় সীমা। তো তারপরে দেখেন যে রাষ্ট্রধর্ম, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এবং অন্যান্য ধর্মের সমানাধিকার আছে। এখানে দেখেন আমরা বাংলাদেশের মানুষ এমনি 90% হচ্ছে মুসলমান। তো এই জিনিসটা, রাষ্ট্রধর্ম এবং অন্যান্য ধর্মের সমানাধিকার, এই বিষয়টা নিয়ে অনেকের হচ্ছে একটু বুঝতে ভুল হয়। তো আসলে রাষ্ট্রধর্ম এটা ইসলাম, কিন্তু এখানে রাষ্ট্রধর্ম হিসাবে কিন্তু মুসলমানদের বা কাউকে হচ্ছে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হচ্ছে না। আবার অন্য ধর্মের যারা আছে তাদেরকেও হচ্ছে কোনো ডিমিন করা হচ্ছে না, বা তাদেরকে কোনো অসুবিধার সম্মুখীন হয় এমন কিছু করা হচ্ছে না। যেমন আমরা ভারতের আসাম রাজ্যের যদি একটা বিষয় দেখেন, ভারতে যেহেতু উইকেন্ডটা হয় হচ্ছে সানডেতে বা রবিবারে, তো শুক্রবারের দিন কিন্তু আসামে হচ্ছে তাদের ওই যে সবার যে অধিবেশনের যে সভাগুলো হয় শুক্রবারের দিন হচ্ছে 2 ঘন্টা বিরতি দেওয়া হয়। কেন? কারণ এটা হচ্ছে জুম্মার সময়। এভাবে হচ্ছে অনেক বছর ধরে চলতেছিল। সাম্প্রতিক সময় হচ্ছে তারা বলছে যে আসামে হচ্ছে এই বিষয়টা আর চলবে না। তো এখন হচ্ছে ওই জুম্মার নামাজের সময় হচ্ছে একটানা অধিবেশন চলবে। তো এই এরকম কোনো বিষয় কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দাবি করতে পারবে না। আমরা যে কোনো ধর্মের, বিশেষ করে মূলত 4টা ধর্ম আছে, 4টা ধর্মের সবকটা ধর্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যাতে ঠিকঠাক মতো পালন করতে পারে, এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকার চেষ্টা করি। আচ্ছা, এরপরে দেখেন রাষ্ট্রভাষা, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা আমরা জানি। 4-এর কতে দেখেন 4 নম্বর জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। এটা হচ্ছে 3টা সাব আর্টিকেলে আছে। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার প্রথম 10 লাইন। জাতীয় পতাকা সবুজ ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের ভরাট বৃত্ত। জাতীয় প্রতীক, প্রতীকটা দেখেন উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, তার শীর্ষদেশে পাট গাছের পরস্পর পাশে 2টি করে 4টে তারকা। এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে যে জাতীয় প্রতীকে কয়টা তারকা আছে। এটা হচ্ছে অ্যান্সারটা হচ্ছে উভয় পাশে 2টা করে 4টা তারকা। 5 নম্বর দেখেন রাজধানী, রাজধানী হবে হচ্ছে ঢাকা। আপনাকে যদি হঠাৎ করে যে কোনো ভাইবা বোর্ডে বললে বসলো যে আচ্ছা আমরা যদি রাজধানীটা চেঞ্জ করে ঢাকা থেকে চিটাং নিতে চাই তাহলে কি হবে, আপনি হঠাৎ করে স্মার্টলি অ্যান্সার দিয়ে ফেলতে পারেন যে নিকার বা ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মে হচ্ছে এটা যাবে এবং এটা পাশ হয়ে আসবে। কিন্তু না, এখানে কি করতে হবে, এখানে সবার আগে কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে। এবং 6 নম্বর নাগরিকত্ব, নাগরিকত্বের ক্ষেত্রে বলছে আমরা জাতি হিসাবে বাঙালি এবং নাগরিক হিসাবে বাংলাদেশি। তারপরে সাংবিধানের প্রাধান্য, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এই কথাটা সবসময় খেয়াল রাখবেন যে সংবিধানের প্রাধান্য বলছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে? জনগণ। আর প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। অন্য আইনে যা কিছুই থাকুক সেটা যদি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ওই আইনটা
বাতিল করতে হবে। আপনি করবেন না, আপনি অন্য আইনটাকে বাতিল করবেন। আর যদি আপনি ওই আইনটা একান্ত রাখতেই চান, তাহলে সবার আগে হচ্ছে সংবিধানকে কারেক্ট করে তারপরে হচ্ছে ওই আইন করতে হবে। তার আগে আপনি ওই আইন করতে পারবেন না, যেটা হচ্ছে সাতের কতে বলা আছে। আর সাতের খতে বলা আছে সংবিধানের প্রস্তাবনা প্রথম ও দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম নবম ক ভাগের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ, মানে এই অনুচ্ছেদ গুলা হচ্ছে বাতিল বা সংশোধন করা যাবে না। আচ্ছা, তো এর সাথে হচ্ছে কিছু আহ, বিষয় যুক্ত আছে। এই বিষয়গুলো আপনারা একটু নিজেরা একটু দেখে নেবেন, এগুলো আপনারা দেখলে আশা করি যে আপনারা পারবেন। এবং এই বিষয়গুলো খুবই সিম্পল। আমরা বাংলার বিষয়গুলো তো এই বিষয়গুলো দেখে থাকি, যেমন আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে প্রথম সোনার বাংলার প্রথম 10 চরণ। এটা রচয়িতা ও সুরকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এটা বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচনা করা হয়েছিল এবং সর্বপ্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকা। এগুলো আমরা হচ্ছে বাংলাদেশের সাহিত্য বিষয়ে আমরা পড়বো এই বিষয়গুলা। আচ্ছা, তবে জাতীয় পতাকা, জাতীয় পতাকার মাপ 10:6 বা 5:3 হবে। সবুজে ক্ষেত্রের উপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত। এবং সরকারিভাবে পতাকাটা গৃহীত হয়েছে 17 জানুয়ারি 1972। আর আমাদের পতাকা দিবস কত? 2 মার্চ, কারণ এই 2 মার্চে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1971 সালে 2 মার্চে হচ্ছে স্বাধীন বাংলাদেশের পতাকাটা উত্তোলন করা হয়েছিল। আর পতাকা বেশ কিছু বিধান আছে, যে এই বিধানগুলা মেনে চলতে হয় বা বিধিগুলা মেনে চলতে হয় পতাকার বিষয়। এই বিধিগুলো আমরা সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড বা 10,000 টাকা অর্থদণ্ড হতে পারে। আচ্ছা, যে সকল দিবস উপলক্ষে উত্তোলিত হবে, দেখেন মহানবী সাল্লাহ ইসলামের জন্মদিন 16ই ডিসেম্বর, 26শে মার্চ, আর 21শে ফেব্রুয়ারিতে অর্ধনমিত রাখতে হবে। আর সরকার কর্তৃক প্রজ্ঞাপিত অন্য যে কোনো দিবসে হচ্ছে পতাকা উত্তোলন করতে হবে। আচ্ছা, জাতীয় প্রতীক, জাতীয় প্রতীকের 4টি তারকার নির্দেশ রয়েছে। 4টি তারকা আসলে কি কারণে? কারণ আমাদের মূলনীতি হচ্ছে 4টা, এটা আসলে সিম্বলাইজ করে জাতীয় প্রতীক। আর একটি শাপলা, 2টি ধানের শীষ এবং 3টি পাট পাতা। পাট হচ্ছে আমাদের বাণিজ্যের প্রতীক ছিল, ধানের শীষ দিয়ে হচ্ছে আমাদের দেশের খাদ্যের যে নিরাপত্তা বা সমৃদ্ধি সেটা প্রকাশ করে। আর শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল। তো এর মাধ্যমে হচ্ছে আমরা একটা জাতীয় প্রতীক অর্জন করি। আর জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারী হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। এবং এদের অফিসের পিছনে দেখবেন যে জাতীয় প্রতীকটা থাকে, বিশেষ করে জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় তখন পিছনে কিন্তু অবশ্যই জাতীয় প্রতীক থাকে। কিংবা আমরা যখন একটা অন্য দেশের কূটনীতিবিদ বা কারোর সাথে যখন বাইলেটারাল আলোচনা হয়, বা তখন দেখা যায় যে দুই দেশের মাঝখানে হচ্ছে একটা জাতীয় প্রতীকের একটা ছবি থাকবেই। এটা রাখাটা বাধ্যতামূলক। আর তারপরে হচ্ছে জাতীয় লোগো। তো জাতীয় লোগোটা ডিজাইনার ছিলেন হচ্ছে পটুয়া কামরুল হাসান। জাতীয় প্রতীকেরও, জাতীয় পতাকারও হচ্ছে কামরুল হাসান। আর জাতীয় মনোগ্রাম যেটা, তার হচ্ছে এন সাহা। এই ইনফরমেশন গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো লাল রঙের বৃত্তের মাঝে সোনালী রঙের বাংলাদেশের মানচিত্র, এটা হচ্ছে জাতীয় প্রতীক। এই বৃত্তের উপরে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, নিচে লেখা আছে সরকার, আর মাঝখানে হচ্ছে 4টা তারা। এই হচ্ছে আমাদের জাতীয় মনোগ্রাম। আর রাষ্ট্র ধর্ম বিষয়ক, যখন প্রথম যে সংবিধানটা হয় সেখানে কিন্তু রাষ্ট্রধর্ম ছিল না। কিন্তু 1988 সালের চতুর্থ জাতীয় সংসদে হচ্ছে সংবিধানের অষ্টম সংশোধনীটা পাশ করে, এবং সেই সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। তবে তারপরেই কিন্তু কনফিউশনটা দূর করার জন্য বলা হয়েছে, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের সবাই সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবেন। অন্যান্য অনেক দেশের সংবিধানে এটা বলা আছে যে তাদের রাষ্ট্রপ্রধান মুসলমান হতে হবে, রাষ্ট্রপ্রধান খ্রিস্টান হতে হবে, বৌদ্ধ হতে হবে, এরকম কথাবার্তা ক্লজ একেবারে উল্লেখ করে দেওয়া আছে। কিন্তু বাংলাদেশের সংবিধানে এরকম কোনো কিছু উল্লেখ করে দেয়া নাই। কাজেই এই বিষয়ে হচ্ছে কোনো মানে কনফিউশন রাখার কোনো সুযোগ নাই। আচ্ছা, দ্বিতীয় ভাগ দেখেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তা আমরা প্রথম ভাগে যে আলোচনা করলাম, আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? আপনারা কি সবাই আছেন নাকি রোজার মাসে সবাই ঘুমাই গেছেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো দেখেন, রাষ্ট্র পরিচালনার মূলনীতি গুলা হচ্ছে 8 নম্বর অনুচ্ছেদে লেখা আছে। কি কি লেখা আছে? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টা হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো এর ভিতরে হচ্ছে বাংলাদেশে যখন পঞ্চম সংশোধনী হয়, তখন হচ্ছে মানে দুঃখিত, চতুর্থ সংশোধনী, তখন হচ্ছে এই ধর্ম নিরপেক্ষতাটা কিন্তু বাদ দিয়ে হচ্ছে তখন হচ্ছে বলা হয়েছিল যে সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন। পরে আবার হচ্ছে ধর্ম নিরপেক্ষতাটা ফিরিয়ে আনা হয়। তো এই 4টা জিনিস পরপর আছে: জাতীয়তাবাদ 9 নম্বরে, সমাজতন্ত্র 10 নম্বরে, 11 নম্বরে গণতন্ত্র এবং 12 নম্বরে ধর্মনিরপেক্ষতা।
যে জাতীয়তাবাদের ক্ষেত্রে কি বলা আছে, বাঙালি ঐক্য ও সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। কারণটা কি, এই ঐক্য ও সংহতির বলেই কিন্তু আমরা হচ্ছে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতা লাভ করেছি। সমাজতন্ত্র ও শোষণ মুক্ত। তো দেখেন, সমাজতন্ত্র বলতে কিন্তু আমরা মানে একটা কি বলি যে সোশ্যালিস্ট কান্ট্রি গুলা বোঝানো হয়। তো বাংলাদেশের সমাজতন্ত্র বলতে আসলে সেই অর্থে সমাজতন্ত্র না। সমাজতন্ত্র অর্থে হচ্ছে সর্বপর্যায়ে যাতে শোষণ মুক্তি ঘটে, এটাকে বলা হচ্ছে সমাজতন্ত্র। এবং যেখানে আসলে শোষণের মুক্তি দরকার সেইখানে হচ্ছে শুধুমাত্র সমাজতান্ত্রিক কাঠামো গঠন করা হবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদের পুঁজিবাদী কাঠামো বা বেসরকারি ব্যবস্থায় মালিকানা এটা থাকতে পারবে। এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এটা কিন্তু হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। এরপরে দেখেন গণতন্ত্র ও মানবাধিকার। তো প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নি- নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে গণতন্ত্র মানবাধিকারের মূল কথা। তো 12 নম্বরে দেখেন ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। তো এখানে হচ্ছে সাম্প্রদায়িকতা বা ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করাটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং কোন একটা স্পেসিফিক অন্য ধর্মের লোকের চাইতে বেশি সুযোগ সুবিধা লাভ করবে এরকম যাতে না হয় এই বিষয়ে আলোচনা করা হয়েছে এইখানে ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে। আচ্ছা, 13 নম্বরে হচ্ছে বলা হয়েছে মালিকানার নীতি। মালিকানায় বলা হয়েছে 3 ধরনের মালিকানা থাকবে। যেহেতু মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বললাম, সেখানে রাষ্ট্রীয় মালিকানা থাকবে, সমবায় মালিকানা থাকবে এবং ব্যক্তিগত মালিকানা থাকবে। অর্থাৎ আপনি ব্যক্তিগতভাবে অনেক সম্পদের অধিকারী হতে পারেন, আপনি বড় বড় এন্টারপ্রাইজ তার মালিক হতে পারেন। আবার স্টেটেরও কিছু এন্টারপ্রাইজ থাকবে। আবার হচ্ছে কিছু এন্টারপ্রাইজ থাকবে যেগুলো হচ্ছে সমবায়ের মাধ্যমে চলবে, মানে অনেকগুলা মানুষ একত্রে হচ্ছে এই এন্টারপ্রাইজ বা ব্যবসাটা চালাবে। তারপর 14 নম্বর হচ্ছে কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি। কৃষক, শ্রমিক ও জনগণের অনগ্রসর অংশসমূহের সকল প্রকার শোষণ হইতে মুক্ত করা। দেখেন, আমরা যখন বাংলাদেশ শাসন মানে স্বাধীনতা লাভ করে, তখন আমাদের দেশের 80% মানুষ হচ্ছে চরম দারিদ্র অবস্থায়। এবং দেশটা পুরাটাই হচ্ছে অর্থনীতি মানে কৃষি নির্ভর একটা দেশ। তো সেই সময় হচ্ছে কৃষক বা শ্রমিক এরাই কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এবং এদেরকে মানে শোষণ মুক্তি এবং এরা যাতে হচ্ছে আহ একটু সচ্ছলতা না হোক, একটু খেয়ে পরে থাকতে পারে, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় বিষয় ছিল। এবং আমাদের সংবিধানেও এই বিষয়টা একবার স্পেসিফিক ভাবে আসছে যে কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি এবং এদেরকে সকল প্রকার শোষণ হতে মুক্ত করা, বিশেষ করে মহাজনী বা দাদন ব্যবস্থা বা সুদি ব্যবস্থা এর থেকে যাতে এদেরকে মুক্তি হয়। তা 15 নম্বর দেখেন মৌলিক প্রয়োজনীয় ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা। এই যে আমরা বলি যে আমাদের 5টা মৌলিক উপকরণ দরকার, কি কি, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এটা কিন্তু 15 নম্বর অনুচ্ছেদে বলা আছে। এর সাথে আর কিসের দরকার, আমাদের কর্মের অধিকার দরকার, যে আমার যে যোগ্যতা সে অনুযায়ী আমি কর্মে নিয়োগ লাভ করব, এটা আমার একটা অধিকার। তারপরে যুক্তিসঙ্গত বিশ্রাম ও বিনোদন ও অবকাশের অধিকার। কাজের পরে কি করবে, একটা নিয়মিত বিরতিতে আমার বিশ্রাম ও বিনোদনের একটা অধিকার আছে। যেমন আমরা সপ্তাহে ধরেন যে আপনি যদি 6 দিন অফিস করেন, আপনি একদিন কিন্তু অবশ্যই আপনাকে ছুটি দিতেই হবে। আপনাকে টানা 7 দিন সপ্তাহের অফিস করাবে, এটা কোনো যৌক্তিকতা নাই। আবার আপনি ধরেন যে অনেকদিন অফিস করছেন, একটা না একটা কোম্পানিতে চাকরি করছেন, এরপরে কিন্তু কিছুদিনের জন্য আপনার একটা অবকাশ এটা আপনাকে দিতে হবে। যেমন আমাদের সরকারি চাকরিজীবীদের আমাদের প্রতি 3 বছর পর পর আমাদের রিক্রিয়েশন লিভ দেওয়া হয় 15 দিন করে। যদিও এটা অনেকে পায় অনেকে পায় না, কিন্তু এই বিষয়টা কিন্তু আছে আমাদের সরকারি চাকরিতেও। আর বেসরকারি চাকরিতেও এরকম আছে। তারপরে দেখেন সামাজিক নিরাপত্তা অধিকার, অর্থাৎ বেকারত্ব, ব্যাধি, বিধবা, এতিম ও বার্ধক্যজনদের সাহায্য লাভের অধিকার। এবং এটা করার জন্য কিন্তু সরকার দেখবেন যে বিভিন্ন সোশ্যাল সেফটি প্রোগ্রাম বা সমাজ সেবা অধিদপ্তরের অধীনে অনেকগুলো প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে যে এই নিরাপত্তার অধিকারটা নিশ্চিত করার জন্য। তারপর 16 নম্বর দেখেন গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। যে গ্রামাঞ্চলে বিদ্যুতের সরবরাহ করা এবং গ্রামের উন্নয়ন করা, উন্নয়নটা যাতে শহরে কেন্দ্রীভূত না থাকে। শহরের যে সুযোগ সুবিধা এটা কি করতে হবে, এটা গ্রামেও ছড়িয়ে দিতে হবে। 17 নম্বর দেখেন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। এই যে আমরা প্রাথমিক অবস্থায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাটা কিন্তু আমরা নিশ্চিত করতে পেরেছি। এবং আমাদের বাধ্যতামূলক ক্ষেত্রে বলা হয়ে থাকে যে প্রায় 98% হচ্ছে এখন শিক্ষার্থী তারা হচ্ছে প্রাথমিক অবস্থায় এসে তারা এনরোল করছে। ঝরে পড়ছে অনেকে পরবর্তীতে, সেটা ঠিক আছে, কিন্তু প্রাথমিকভাবে এনরোল করছে প্রায় হচ্ছে 98%। 18 নম্বর দেখেন বলেছে জনস্বাস্থ্য ও নৈতিকতা। এখানে হচ্ছে আমাদের একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার কিন্তু জুয়া খেলা বা মাদক এই বিষয়গুলো হচ্ছে আমাদের
নিষিদ্ধ করা হয়েছে। এবং জুয়া খেলাটাকে বলা হয়েছে গণিকা বৃত্তি, মানে যেইখানে প্রচুর আনসার্টেনিটি আছে, এই বিষয়টা বাংলাদেশের জন্য নিষিদ্ধ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের একটা আহ, বিজ্ঞপ্তি দিয়েছে বা একটা সার্কুলার করেছে, সেখানে বলা হয়েছে যে আপনারা অনেকে হচ্ছে যে পঞ্জি স্কিম বা খুব দ্রুত ধনী হওয়া যায় এরকম ক্ষেত্রে বিনিয়োগ করে সর্বশান্ত হচ্ছেন। তো এটা থেকে সবাইকে সতর্ক করার জন্য বলা হয়েছে। আসলে এই জিনিসটা কিন্তু আমাদের সংবিধানেও হারাম যে আপনি হচ্ছে এরকম একটা জুয়া খেলা বা এরকম অনেক রিস্ক আছে এরকম কোনো কিছু আপনি বিনিয়োগ করবেন। আচ্ছা, 18 ক যেটা আছে দেখেন, পরিবেশ, জীব বৈচিত্র্য ও সংরক্ষণ ও উন্নয়ন। আমাদের এই ক্লাইমেট চেঞ্জের জন্য এই আহ, অনুচ্ছেদটা খুবই গুরুত্বপূর্ণ, যে বর্তমান ও রাষ্ট্রের ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করে, অর্থাৎ সাস্টেনেবিলিটি যেটা আছে সেটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, এটা বলা আছে 18 কতে। 19 নম্বরটা দেখেন, সুযোগের সমতা। তো এখানে বলা আছে জাতীয় জীবনের সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করো। সর্বস্তরে মানে সর্বস্তরে, আপনি জাস্ট নারীরা যাতে গৃহে বন্দী না থাকে, তারা টপ টু বটম সব ক্ষেত্রে হচ্ছে তারা অংশগ্রহণ করবে, এই বিষয়টা আমাদের সমতা নিশ্চিত করতে হবে। তো এবং বলা আছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিতকরণ, সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন এবং সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 20 নম্বরে বলা আছে অধিকার ও কর্তব্য রূপে কর্ম, এখানে বলা আছে যোগ্যতা অনুসারে পারিশ্রমিক না, দুর্নীতি ও ঘুষ অবৈধ, এই বিষয়গুলা। 21 নম্বরটা গুরুত্বপূর্ণ, যে নাগরিকের কর্তব্য আছে 4টা। এই 4টা কর্তব্য কিন্তু নাগরিকের কর্তব্য। আপনাদেরকে একটা জিনিস বলি, দায়িত্ব এবং কর্তব্যের ভিতর পার্থক্য কি কেউ কি বলতে পারবেন? দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, না হ্যাঁ, রবিউল বলেন। রবিউল, আপনি কি বলতে যাচ্ছেন? আচ্ছা। আচ্ছা, দায় কথাটা থেকে থেকে আসে হচ্ছে দায়িত্ব। দায় মানে কি? অব্লিগেশন, মানে হচ্ছে যে কাজটা করতে আমি বাধ্য, এটা হচ্ছে দায়িত্ব। দায়িত্বটা হচ্ছে রিটেন। যেমন ধরেন আমরা বলি যে জব রেসপন্সিবিলিটি মানে হচ্ছে কাজের দায়িত্ব। যে কোনো একটা ক্ষেত্রে আপনাকে যদি বলা হয় যে আপনি হচ্ছে সহকারী কমিশনার হিসেবে আপনার দায়িত্বটা কি, আপনি তখন হচ্ছে বলেন দায়িত্ব। আপনি কিন্তু আপনার কাজের ক্ষেত্রে কেউ বলেন যে কর্তব্য, এটা হচ্ছে বলতে হবে এটা দায়িত্ব, যেটা হচ্ছে আপনার রিটেন ডকুমেন্টে। আর কর্তব্য হচ্ছে কি? কর্তব্য হচ্ছে যেটা আপনি মেনে চলেন, এটা একটা নৈতিক একটা বিষয়, এটা হয়তো রিটেন না। তো নাগরিকের ক্ষেত্রে হচ্ছে বলা হয়েছে কর্তব্য 4টা, কি কি? দেখেন, আইন মান্য করা, শৃঙ্খলা রক্ষা করা, নাগরিকের দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পত্তি রক্ষা করা। এই 4টা জিনিসকে বলা হচ্ছে নাগরিকের কর্তব্য। এই 4টা জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে। আর 21 নম্বর অনুচ্ছেদের একটা এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা যারা সরকারি চাকরি করি, বলা হয়েছে জনগণের সেবা করা প্রধানমন্ত্রী কর্মে নিযুক্ত প্রত্যেকের কর্তব্য। এই কথাটা খুব মানে করতে হবে, জনগণের সেবা প্রদান কর্মে নিযুক্ত প্রত্যেকের কর্তব্য। এবং এটা আসলে কথাটা একটু ইনকমপ্লিট আসছে, এটা হচ্ছে সর্বদা, সর্বদা জনগণের সেবা করা কর্মীদের প্রত্যেকের কর্তব্য, মানে হচ্ছে সর্বদা, মানে হচ্ছে 24/7 হচ্ছে আপনি প্রজাতন্ত্রের কর্মে আপনি নিযুক্ত আছেন। ইভেন আপনি যখন সাপ্তাহিক ছুটি কাটাচ্ছেন, ছুটিটা কিন্তু আপনাকে একটা প্রিভিলেজ। কারণটা কি? কারণ আপনি ছুটি কাটায় যাতে আপনি ফ্রেশ হয়ে আবার পরের দিন আবার অফিসে এসে হচ্ছে আপনি মানে নতুন উদ্যমে হচ্ছে কাজ করতে পারেন। এটাও কিন্তু আপনার ডিউটি হিসেবে কাউন্ট করা হয়। 22 নম্বর অনুচ্ছেদটা দেখেন, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ। এই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ করা হয়েছে কয় তারিখে? এটা করা হয়েছে 1 নভেম্বর 2007 সালে, তত্ত্বাবধায়ক সরকারের আমলে। এবং এটা হচ্ছে একটা করা হয়েছিল মাজদার হোসেন মামলা চূড়ান্ত রায়ের মাধ্যমে 1 নভেম্বর 2007 সালে। এই তারিখটা একটু খেয়াল রাখবেন, যে এটা কিন্তু প্রায় আসে যে এই কত নং অনুচ্ছেদে আছে পৃথকীকরণ, এই কত কয় তারিখে এটা হলো। 23-এর কতে দেখেন যে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠীর সংস্কৃতি। তো রাষ্ট্রের বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা এবং নৃগোষ্ঠীর ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা, উপজাতি কথাটাই যখন আসলো, আপনাদের সাথে একটা বিষয় একটু বলি। আমাদের দেশে একটা ডিবেট আছে যে আদিবাসী নাকি উপজাতি। এই ডিবেটটা সম্পর্কে আপনারা শুনেছেন? জি। আচ্ছা, উপজাতির সংজ্ঞাটা কি বলতে পারবেন কেউ? উপজাতি বলতে বোঝায় সেই জাতিগুলাকে যারা নিজেদের একটা স্বতন্ত্র কালচার আছে, কিন্তু তারা আকারে বা শক্তি সামর্থ্যে এত বড় হয়ে উঠতে পারেনি যা যারা পৃথক একটা স্টেট বা একটা জাতি গঠন করবে, এদেরকে বলা হচ্ছে উপজাতি। আর আদিবাসী বলতে বোঝা যাচ্ছে কোন একটা ভূমিতে আদি অবস্থা থেকে বা আদি সময় থেকে বা ওই ওই ভূমিতে
মানে মানুষের পদচারণার সময় বা যেই সময় থেকে আমরা হচ্ছে হিসাব করা শুরু করি, সেই সময় থেকে যারা বসবাস করে তারা হচ্ছে আদিবাসী। তো বাংলাদেশে উপজাতি যারা আছে তারা নিজেদেরকে অনেক ক্ষেত্রে হচ্ছে আদিবাসী হিসাবে দাবি করে, কিন্তু এটা আসলে আদিবাসী হিসাবে দাবি করাটা তাদের যতটা না যৌক্তিক, তার থেকে অনেক ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক একটা টার্ম হয়ে গেছে। কারণটা কি, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের অরিজিন হয়েছে হচ্ছে ভারতের, অথবা চীনে, অথবা মায়ানমারে, এবং এদের হচ্ছে অরিজিনটা হচ্ছে ট্রেস করা যায়। এবং তারা এই দেশগুলাতে বাংলাদেশের দিকে আসছে হচ্ছে দেখা যাচ্ছে হয়তো 400 থেকে 500 বছর আগে। কিন্তু বাংলাদেশে আমরা প্রায় 3000 বছর আগেও হচ্ছে সভ্যতা পাই, এবং 3000 বছর আগেও কিন্তু আমাদের উঁচু ভূমিগুলাতে আমাদের জনবসতি ছিল, যারা পরবর্তীতে সমতলে নেমে এসেছে। এবং আমরা যারা সমতলে আছি, আমরা বর্তমানে হচ্ছে ওই 3000 বছর আগের ওই মানুষগুলারই হচ্ছে আর সাকসেসর বা আহ, উত্তরসূরি। তো এই উপজাতি আর আদিবাসীর ভিতরে এই ডিবেটটা আপনারা হচ্ছে সবসময় মনে রাখবেন, তারা কিন্তু উপজাতি, নট আদিবাসী। আচ্ছা, জাতীয় স্মৃতি নিদর্শন মানে রাষ্ট্রের ঐতিহাসিক স্মৃতি যেগুলো আছে সেগুলা নিদর্শন আমাদের। ভাই একটা একটু ডাউট ছিল, নৃগোষ্ঠী বলতে মানে কোনটা বোঝাচ্ছে? না, নৃগোষ্ঠী বলতে হচ্ছে বোঝায় যে যাদের হচ্ছে একটা পৃথক আহ আছে, মানে সংস্কৃতি আছে, এদেরকে বলা হচ্ছে নৃগোষ্ঠী। মানে তারা কিন্তু আমাদেরই একটা অংশ, কিন্তু তারা কি করে, তাদের হচ্ছে নৃগোষ্ঠী বলতে তাদের হচ্ছে দেখেন যে দৈহিক আকার, বর্ণ, কথা, ভাষা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে তাদের একটা পৃথক পরিচয় আছে, এদেরকে বলা হচ্ছে নৃগোষ্ঠী। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, মানে আমরা আসবো উপজাতি মানে আমরা নৃগোষ্ঠী দুইটা আলাদা। ঠিক আছে। যে হ্যাঁ, উপজাতি আর নৃগোষ্ঠী দুটা কিন্তু আলাদা, মানে বাই ডেফিনেশনটা আলাদা। ঠিক আছে, ঠিক। তা আমরা এটা একটু পরে আবার আলোচনা করব। আর 25 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 25 নাম্বারটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতিটা কি দেখেন, আন্তর্জাতিক আমাদের হচ্ছে শান্তি। চাকমা যারা, ওদেরও তো হচ্ছে নিজস্ব সংস্কৃতি বা কোনো ইয়ে রয়েছে, তো আমরা এটাকে নৃগোষ্ঠী বলতে পারবো না? হ্যাঁ, নৃগোষ্ঠী বলতে পারবো। মানে এমন না যে আপনি উপজাতি আর নৃগোষ্ঠী আলাদা আলাদা, এমন হইতে পারে যে সে একই সাথে উপজাতি এবং একই সাথে নৃগোষ্ঠী, এটা হইতে পারবে। আচ্ছা, আমরা পররাষ্ট্রনীতিটা একটু দেখি। দেখেন, পররাষ্ট্রনীতিটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায় পরীক্ষায় আসে। এটা কি বলছে দেখেন, যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমতার বিধান করতে হবে। যে কোনো ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে শক্তি প্রয়োগ পরিহার ও নিরস্ত্রীকরণ, প্রত্যেক জাতির স্বাধীনভাবে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা গ্রহণকে সমর্থন করা, এবং সাম্রাজ্যবাদ, উপনিবেশিকতাবাদ, বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সর্বত্র অবস্থান ও সমর্থন। এই তিনটা বিষয় হচ্ছে আমাদের ক্ষেত্রে হচ্ছে মূল কথা আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। এই পররাষ্ট্রনীতিটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, সংবিধানে দ্বিতীয় অনুচ্ছেদের সাথে হচ্ছে কিছু বিষয় যুক্ত আছে, যেমন নারীর অধিকার ও ক্ষমতায়ন কোথায় কোথায় বলা আছে, এই বিষয়টা এখানে আনছে। তো এই বিষয়টা আমি একটু পরে আসবো, কারণ আমার এখনো 28, 29 বা 65 এগুলো আমরা এখনো পড়িনি। তো দেখেন, অধিবাসী বা সিটিজেন, অভিবাসী, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, এদের হচ্ছে আহ মোটামুটি ডেফিনেশন গুলা এখানে দেয়া আছে। ডেফিনেশন গুলা মোটামুটি এগুলো আপনারা একটু দেখতে পারবেন। যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে বলা হয়েছে যে যে সকল ক্ষুদ্র আচার আচরণ, জীবন অবস্থা, ধর্ম প্রধান জাতি গোষ্ঠীর সাথে মিলে না, তাদেরকে বলা হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী। আর উপজাতি এমন জনগোষ্ঠীকে বোঝায় যারা একটি নিজস্ব আলাদা সংস্কৃতি গড়ে তুলতে সমর্থ হয়েছে। তো নৃগোষ্ঠী এবং উপজাতি একই সাথে হতে পারে। আর আদিবাসীটা পুরাটাই আলাদা, যে আদিম অধিবাসী, তাদেরকে বলা হচ্ছে আদিবাসী। আর ধর্ম, এটা নিয়ে তো আমরা আলোচনা করেছি। তো এরপর তৃতীয় ভাগ বা মৌলিক অধিকার। মৌলিক অধিকারের ক্ষেত্রে 26 থেকে 47 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত হচ্ছে মৌলিক অধিকারগুলো সম্পর্কে বলা হয়েছে। এবং সংবিধানে হচ্ছে আমাদের মৌলিক অধিকার বলা হয়েছে হচ্ছে 22টা, অনেকে বলে, অনেকে বলে 18টা। 26 থেকে 44 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত মূলত এগুলো বলা হয়েছে। তো তার ভিতরে 26 নাম্বারটা খুব একটা গুরুত্বপূর্ণ না। 27 নাম্বারে দেখেন, আইনের দৃষ্টিতে সমতা। তো আইনের দৃষ্টিতে সবাই সমান, এবং আইনের সকল নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী হবেন। এই কোশ্চেনটা কিন্তু 38তম বিসিএস এ আসছিল, এবং এটা কত নং অনুচ্ছেদ এটা বলতে বলে। তো এটা কত নং অনুচ্ছেদ, 27 নং অনুচ্ছেদে আছে আইনের দৃষ্টিতে সমতা। তারপরে হচ্ছে ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। আমরা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ প্রভৃতি কারণে বৈষম্য কিন্তু রাষ্ট্র নিষিদ্ধ করছে। এবং রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে, এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ করে নারীর অধিকারের ক্ষেত্রে
রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করবে। তারপরে কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী, পুরুষ বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামী স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিক কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না। অর্থাৎ দেখবেন আমরা অনেক ক্ষেত্রে বলি যে অমুক এলাকায় হচ্ছে আহ অমুকের প্রবেশ নিষিদ্ধ, কিংবা একটা পার্কে বলা হলো যে পার্কে, এই পার্কে হচ্ছে মহিলারা প্রবেশ করবেন না, এটা করবেন না, এটা করবেন না। এই বিষয়গুলো কিন্তু আসলে আহ কনস্টিটিউশনালি হচ্ছে চ্যালেঞ্জ এর সম্মুখীন হয়, বিতর্কিত হয়। আবার হচ্ছে আপনার মনে হতে পারে যে যেমন হচ্ছে একজন হচ্ছে রেস্টুরেন্টে গেছে, লুঙ্গি পরে গেছে, তখন তাকে ঢুকতে দিচ্ছে না। এরকম বিষয়গুলো কিন্তু আসলে করাটা ঠিক না। তা আবার আমাদের স্কুলগুলোতে যখন হচ্ছে স্টুডেন্ট গুলো পড়তে যায়, দেখা যায় একটা স্টুডেন্ট তার হয়তো একটু শারীরিক অক্ষমতা আছে, তাকে হচ্ছে স্কুল নিতে চাচ্ছে না। তো এইরকম কিন্তু সম্ভব না। সে যদি হচ্ছে তার যোগ্যতা অনুযায়ী হচ্ছে ভর্তি পরীক্ষায় কোয়ালিফাই করে, তাহলে তাকে অবশ্যই নিতে হবে। তো এরপরে দেখেন 29 নম্বর, সরকারি নিয়োগ লাভের সুযোগের সমতা, এটাও বেশ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের অধীন কোনো পদে নিয়োগের ক্ষেত্রে সব নাগরিকের সমান সুযোগ। ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে বৈষম্য করা যাবে না। আর যে কোনো অনগ্রসর নাগরিক প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে। মানে আবার হচ্ছে বলা হচ্ছে যে কোটাটাও আমরা রাখতে পারি, এটা হচ্ছে একটা অপশন হিসেবে দেয়া আছে। তো কোটা ব্যবস্থার বিলোপ নিয়ে যে কথাগুলো আছে এগুলো আপনারা একটু দেখবেন। এটা হচ্ছে আমি আপাতত এই বিষয়টা নিয়ে আপাতত আলোচনা করব না, এমনি আমরা হচ্ছে সংবিধান অনেক বড় একটা আলোচনা। তো আমরা চেষ্টা করবো যে আজকে হচ্ছে অর্ধেকটা শেষ করতে অ্যাটলিস্ট। তো তারপর হচ্ছে 30 নম্বর থেকে বিদেশি খেতাব বা প্রভৃতি গ্রহণ নিষিদ্ধ করেন। আপনাকে যদি বিদেশ থেকে ধরেন যে ইংল্যান্ড থেকে আপনাকে হচ্ছে নাইটহুড দিতে চায়, তাহলে অবশ্যই এটা আগে হচ্ছে আপনার রাষ্ট্রপতি অনুমোদন নিতে হবে। এই অনুমতি ছাড়া আপনি বিদেশি খেতাব বা সম্মান গ্রহণ করতে পারবেন না। তারপরে হচ্ছে 31 নম্বর থেকে বেসিক্যালি হচ্ছে আইনগুলার হচ্ছে বেশি আহ বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। 31 নম্বর হচ্ছে বলছে যে আইনের আশ্রয় লাভের অধিকার, মানে সকল নাগরিক আইনের আশ্রয় লাভ করতে পারবে। 32 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাধীনতার অধিকার, আপনি হচ্ছে রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি স্বাধীনতার চর্চা করতে পারবেন। 33 নম্বর দেখেন গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ, মানে আপনাকে বিনা কারণে রাষ্ট্রের মানে আটকাতে পারবে না। আপনারা যখন হলিউডে দেখবেন, হলিউডের মুভিগুলোতে কাউকে আটকাইলে বলে ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট এন্ড ইউ হ্যাভ বিন অ্যারেস্টেড ফর দিস, মানে সামথিং একটা রিজন বলে। মানে প্রথমে হচ্ছে কথা হচ্ছে আপনাকে যদি অ্যারেস্ট করতে হয় অবশ্যই আপনাকে আগে কারণটা জানাইতে হবে। কারণ না জানায় কাউকে আপনি হুট করে হাত করা পড়াবেন, এটা হবে না। আর আটক যে করলেন, আটক করার 24 ঘন্টার ভিতরে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করতে হবে অথবা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। 34 নম্বর হচ্ছে জোর জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, কেউ আপনাকে কোনো কিছু করার জন্য নিষিদ্ধ মানে জোর জবরদস্তি করতে পারবে না। তারপরে বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ, সেটা হচ্ছে যে একই অপরাধের জন্য আপনাকে একাধিকবার দণ্ড দেওয়া যাবে না, একবারে দণ্ড দিতে হবে। তারপর হচ্ছে কোনো অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানে বাধ্য করতে করা যাবে না। মানে আমরা বলি না যে রিমান্ডে নিয়ে সেটা হচ্ছে জোর করে হচ্ছে নাকে হ্যাঁ বলায় বলায় ফেলছে, অনেক ক্ষেত্রে এই কথা বলা হয়, এরকম কিন্তু জোর করে হচ্ছে তাকে হচ্ছে সাক্ষ্য প্রদানে বাধ্য করা যাবে না। তারপরে দেখেন চলাফেরার অধিকার 36 নম্বরে বলা আছে যে বাংলাদেশ সর্বত্র আপনি চলাচল করতে পারবেন। সমাবেশের অধিকার, আপনি যে কোনো ক্ষেত্রে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের অবনতি না ঘটায় হচ্ছে আপনি সমাবেশের স্বাধীনতা রাখতে পারেন। সংগঠনের স্বাধীনতা আপনার আছে যদি আপনি রাষ্ট্রের ক্ষতি করে এরকম কোনো সংগঠন না করে থাকেন। তো 39 হচ্ছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, মানে আপনার হচ্ছে বাক স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, সংবাদপত্রের স্বাধীনতা আছে। তারপরে হচ্ছে পেশা বা বৃত্তির স্বাধীনতা, আপনি ইচ্ছা মতো রাষ্ট্রের ভিতরে যে কোনো পেশা বা বৃত্তি গ্রহণ করতে পারবেন। 41 নম্বর হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। 42 নম্বর হচ্ছে সম্পত্তির অধিকার। এর ভিতরে আমাদের দেশে যখন জরুরি অবস্থা জারি থাকে, এই 36 থেকে 41, 36 থেকে 42, এই সাতটার ভিতরে ধর্মীয় স্বাধীনতাটা আপনি রাখতে পারেন। বাকি স্বাধীনতাগুলো কিন্তু আপনার বিলুপ্ত হতে পারে দেশের জরুরি অবস্থা যখন জারি করা হয় সেই সময়টাতে। তারপরে 43 নম্বর দেখেন গৃহ ও যোগাযোগ রক্ষণ, মানে হচ্ছে আপনার নিজ গৃহে থাকার অধিকার থাকবে, আপনাকে হচ্ছে নিজ গৃহ থেকে কেউ হচ্ছে বের করতে পারবে না। আর 44 নম্বর হচ্ছে মৌলিক অধিকার বলবৎকরণ, এইটা বেশ গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ কেন? ধরেন যে আপনার যদি মনে হয় যে রাষ্ট্র আমার হচ্ছে মৌলিক অধিকার রক্ষা করতেছে না, তাহলে এই 44 নম্বর আপনাকে অধিকার দেয় যে আপনি হাইকোর্টে একটা রিট করতে পারবেন যে আমার অধিকার আমি পাইনি। সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্টে রিট করতে পারবে, এবং রিট করতে পারবে কত নং ধারা অনুযায়ী, এটা করতে পারবে হচ্ছে 102 নং অনুচ্ছেদ অনুযায়ী। মানে আপনার যদি
কথাটা একটু বুঝবেন, এখানে একটা মার্কাচ আছে, বিশেষ করে 44তম একটা কোশ্চেন আসছিল, এই কোশ্চেনের অ্যান্সারটা নিয়ে অনেকে গোঁজামিল লেগে গেছে। এটা বলছে কোন অনুচ্ছেদে প্রদত্ত অধিকার বলে একজন ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তিনি হাইকোর্টে মামলা করতে পারেন। এখন সে কোন অনুচ্ছেদ বলে, অনুচ্ছেদটা হচ্ছে 44 নং অনুচ্ছেদ বলে। কারণ এখানে বলছে যে সে যদি মৌলিক অধিকার রক্ষা না হয় তাহলে সে হাইকোর্টে মামলা করতে পারে। আর মামলা করার প্রসিডিউর যেটা, সেটা নিয়ে বলা আছে হচ্ছে 102 নং অনুচ্ছেদে। তো অনেকে হচ্ছে দেখা যাচ্ছে যে একেবারে চোখ বন্ধ করে 102 দাগাই দিচ্ছে, কিন্তু আসলে অ্যান্সারটা হবে হচ্ছে 44 নং। আচ্ছা, 45 নম্বর হচ্ছে শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন। তো শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অধিকারের ক্ষেত্রে তৃতীয় ভাগের অধিকার সহ প্রযোজ্য নয়। যেমন আপনি যখন রাষ্ট্রের ক্ষেত্রে শৃঙ্খলামূলক বিষয় নিয়ে ডিল করছেন, তখন হয়তো অনেকগুলা অধিকার আপনার নাও থাকতে পারে। তারপরে হচ্ছে দায় মুক্তি বিধানের ক্ষমতা। তো জাতীয় মুক্তি সংগ্রামের বা শৃঙ্খলা রক্ষায় দণ্ডিত ব্যক্তিকে দায় মুক্তি বিধান করা যেতে পারে। আর কতিপয় আইনের হেফাজত। তো সংসদ মৌলিক অধিকার বিরোধী আইন পাশ করতে পারে সংবিধানের মূল নীতিসহ কোনো একটি বাস্তবায়নের জন্য, যেমন গণহত্যাজনিত অপরাধের বিচার আর মানবতা বিরোধী অপরাধের বিচার। মানে আমরা এই যে এইখানে যতগুলা আইন দেখলাম, এই আইনের ভিতরে অনেকগুলা আইন আছে যেগুলা এই দুইটা ক্ষেত্রে হচ্ছে এই ব্যক্তিগুলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো তাদের ক্ষেত্রে এই আইনগুলা হেফাজত করতে হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি মূল যে বিষয়গুলো আছে, যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার সংখ্যা আসে না। এর ভিতরে বিদেশিদের জন্য সংবিধানে 6টি মৌলিক অধিকার বিদ্যমান। কি কি আছে দেখেন, 32 নম্বরে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, গ্রেপ্তার ও আটক সম্পর্কিত রক্ষা কবচ, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষা পাওয়ার অধিকার, ধর্মীয় স্বাধীনতা, সংবিধানটি প্রতিকার লাভ। আর এই জরুরি অবস্থার সময় 6টি মৌলিক অধিকার, এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের স্থগিত থাকে। কি কি? 36, 37, 38, 39, 40, 42, এখানে যেটা বললাম যে এই 7টার ভিতরে জাস্ট ধর্মীয় স্বাধীনতা আপনার থাকবে জরুরি অবস্থায়, বাকিগুলা হচ্ছে ক্ষুণ্ণ হতে পারে। আর ইনডেমনিটি বা দায় মুক্তি অর্থ হচ্ছে শাস্তি এড়ানোর জন্য আইনের ব্যবস্থা। এটা 3টি ক্ষেত্রে দায় মুক্তির বিধান আছে। একটা হচ্ছে সরকারি কর্মচারীর দায় মুক্তি। দেখা গেছে সরকারি কর্মচারী বা মানে এমন একটা যুদ্ধের সময় তো অনেকে হচ্ছে প্রতিপক্ষকে বা আলবদর রাজাকারকে হত্যা করছে। তো তাকে তো আমি হচ্ছে এই মানে দেশের যুদ্ধ বা স্বাধীনতার জন্য সে সে যে এটা করছে, এক্ষেত্রে তো আমি তাকে হচ্ছে পরবর্তী কোনো বিচারের ব্যবস্থায় তো আনতেছি না। এটা একটা দায় মুক্তি। আবার সরকারি কর্মচারীদের অনেক ক্ষেত্রে তাদের কাজের জন্য, যেমন ধরেন যে পুলিশ হয়তো সেলফ ডিফেন্সের ক্ষেত্রে হচ্ছে আর্মস রাখছে, তার উপরে হচ্ছে একটা হামলা হলো, সে একটা গুলি করলো, তো লোকটা মারা গেছে বা ইনজুর্ড হয়েছে, তো এই ক্ষেত্রে হচ্ছে তার একটা দায় মুক্তি থাকে। আবার রাষ্ট্রপতির অনেক দায় মুক্তি আছে, এবং সংসদ ও সংসদ সদস্যদের বিশেষ অধিকারও দায় মুক্তি আছে। তো এই ধরনের 3 ধরনের দায় মুক্তি নিয়ে আমরা দেখতে পেলাম। এবার চতুর্থ ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ। তা আমরা কিন্তু এখন পর্যন্ত যা যা পড়ছি, প্রথম 3টা ভাগের মোটামুটি সব অনুচ্ছেদে আমরা মোটামুটি টাচ করছি। কিন্তু এখন থেকে আমরা আর সব অনুচ্ছেদ টাচ করব না, আমরা হচ্ছে মোটামুটি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়বো। তারপরে দেখেন নির্বাহী বিভাগটা দেওয়া আছে হচ্ছে 48 অনুচ্ছেদ থেকে 64 অনুচ্ছেদ পর্যন্ত এখানে বর্ণনা করা আছে, 17টা আর্টিকেল বা অনুচ্ছেদে। তার ভিতরে 48 নম্বরটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির বিভিন্ন বিষয়গুলো বলা আছে, যে সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হয় সকল ব্যক্তি ঊর্ধ্বে স্থাপন। তা রাষ্ট্রপতি হবার যোগ্যতাটা কি কি? 35 বছরের কম বয়স্ক নন, বাংলাদেশের নাগরিক, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। এই বিষয়গুলা বলা আছে। আর প্রধানমন্ত্রী আর মন্ত্রী মানে রাষ্ট্রপতির অভিশংসন করতে পারে সংসদ, এটা বলা আছে 52 নম্বরে, এটা আমরা একটু পরে দেখবো। আর রাষ্ট্রপতি কি করতে পারে দেখেন, রাষ্ট্রপতি হচ্ছে নিয়োগ দিতে পারেন। এবং কি কি নিয়োগ দিতে পারেন? প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারেন, এবং প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া হচ্ছে 95 একের অনুচ্ছেদ বিষয়ে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। এই অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা পরবর্তীতে আবার পড়বো, জাস্ট এটা এখানে একটু দেখাই রাখলাম। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ দান। আচ্ছা, রাষ্ট্রপতি 49 নম্বর অনুচ্ছেদে বলছে ক্ষমা প্রদর্শনের অধিকার। আচ্ছা, আজকে হাইকোর্টে একটা রায় হয়েছে যে আবরার হত্যা মামলায় 20 জনকে হচ্ছে ফাঁসি দেওয়া হয়েছে। তো এই যে ফাঁসিটা দেওয়া হলো, এটা কি করছে? এটা হাইকোর্টে ফাঁসি দিচ্ছে। এখন ধরেন যে এটার বিরুদ্ধে হচ্ছে সুপ্রিম কোর্টে আবার একটা আহ আপিল করতে পারে, যে ভাই সুপ্রিম কোর্টে যে তুমি হচ্ছে এটা আরেকবার একটু রিভিউ করে যদি এদেরকে মাফ করা যায়। এরপরে ধরেন যে সুপ্রিম কোর্ট ওই ফাঁসির রায়টা বহাল রাখলো। এরপরে এটা যাবে হচ্ছে রাষ্ট্রপতির কাছে। যে রাষ্ট্রপতির কাছে যে হচ্ছে আসামিরা ক্ষমা প্রদর্শন মানে চাইতে পারে যে আমাদেরকে ক্ষমা করে দেয়। এখন রাষ্ট্রপতি ক্ষমা করতেও পারে, নাও করতে পারে।
আবার ধরেন যে খালি আপনারা এটা বাদ দিলাম, যে কোনো ক্ষেত্রে ধরেন যে আপনার ক্ষেত্রে হচ্ছে 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে, আপনি এটার বিরুদ্ধে হচ্ছে হাইকোর্টে গেলেন, হাইকোর্ট আপনাকে হচ্ছে বললো যে না তোমার জরিমানা দিতে হবে, সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট বললো যে আপনার জরিমানা দিতে হবে, রাষ্ট্রপতির কাছে গেল, রাষ্ট্রপতি আপনাকে মওকুফ করে দিতে পারে, নাও করতে পারে। রাষ্ট্রপতি হচ্ছে সর্বোচ্চ অথরিটি ক্ষমা প্রদর্শনের, তার উপরে আর কোনো অথরিটি নাই। এখন যদি সে যদি আপনাকে মওকুফ না করে, আপনি আর কারো কাছে আপিল করতে পারবেন না। এখন ধরেন যে সে মওকুফ করে নাই, আপনি তখন হচ্ছে কি করতেন, আপনি তো আর সে আর কারো কাছে আপিল করতে পারবেন না, তখন আপনি হচ্ছে পুনর্বিবেচনার জন্য আপনি একটা আবেদন করতে পারবেন রাষ্ট্রপতি বরাবরই, এবং রাষ্ট্রপতি যদি তখনও হচ্ছে পুনর্বিবেচনা করে আপনাকে বলে যে না তোমার এই টাকাটা দিতে হবে, তার মানে আপনার দিতে হবে, আপনার হচ্ছে আর কোনো সুযোগ নাই। So, এটা হচ্ছে এই ক্ষমতাটা একমাত্র এক্সক্লুসিভলি রাষ্ট্রপতির যা আছে, রাষ্ট্রপতি দণ্ডিত ব্যক্তির সাজা কমাতে মওকুফ বা স্থগিত করতে পারবে। তো রাষ্ট্রপতির পদের মেয়াদ হচ্ছে কার্যভার গ্রহণের তারিখ থেকে হচ্ছে 5 বছর, এবং তিনি হচ্ছে 2 মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না, এবং তিনি হচ্ছে পদত্যাগ করবেন সেই স্পিকারের নিকট। আর রাষ্ট্রপতির অধিক অভিশংসন, এটা কি করবে, এটা হচ্ছে আহ মোট সদস্য সংখ্যার 2/3 ভোটে হচ্ছে রাষ্ট্রপতির পদ শূন্য হতে পারবে, এবং রাষ্ট্রপতি পদ শূন্য হলে কি হবে, স্পিকার যিনি থাকবেন তিনি হচ্ছে রাষ্ট্রপতি হবেন। আচ্ছা, এরপরে দেখেন 55 নম্বরে থেকে মন্ত্রিসভার কথা বলা আছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা থাকবে, এবং প্রধানমন্ত্রী যেরকম স্থির করবে সেরকম মন্ত্রী নিয়োগ করা হবে। তো রাষ্ট্রপতির সরকারি কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবেন। এটা হচ্ছে আমাদের যে রুলস অফ বিজনেস যেটা আছে, এটা প্রণয়নের কথা বলা হয়েছে 55 নং অঞ্চলে, এবং এই রুলস অফ বিজনেসটা প্রণয়ন করা হচ্ছে রাষ্ট্রপতি। এই কথাটা খেয়াল রাখবেন যে রুলস অফ বিজনেস যেটা আছে সেটা কিন্তু রাষ্ট্রপতি করে থাকেন। আর প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হবে, মানে প্রধানমন্ত্রী হবে হচ্ছে নির্বাহী ক্ষমতার প্রধান, এবং তিনি তার নেতৃত্বে হচ্ছে যেরকম তার মনে হবে সেরকম ভাবে মন্ত্রী সংখ্যা নিয়ে মন্ত্রিসভা গঠন করবেন। এবং এইখানে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, সরকারের সকল নির্বাহী ব্যবস্থা কিন্তু রাষ্ট্রপতির নামে গৃহীত হবে। কারণটা কি, রাষ্ট্রপতি হচ্ছে নিয়মতান্ত্রিক প্রধান। আপনি ধরেন যে একটা বাইরের দেশে যদি একটা অ্যাম্বাসেডার বা একটা এনভয় যায়, তখন তারা যাবে কার প্রতিনিধি হয়ে, সে কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিনিধি হবে না, সে হবে হচ্ছে রাষ্ট্রপতির প্রতিনিধি। এরপর দেখেন মন্ত্রীগণ, মন্ত্রীগণ হচ্ছে কি করতে হবে, তারা সংসদ সদস্য হতে হবে, এবং তাদের মধ্যে 10% যারা হচ্ছে টেকনোক্র্যাট মিনিস্টার হতে পারবে, মানে তারা হচ্ছে সংসদ সদস্যের বাইরের থেকে হতে পারবে। তো এটা সংখ্যাটা 10% বেশি না। যেমন ধরেন যে আপনার যদি মন্ত্রিসভায় 40 জন থাকে, তাহলে আপনি হয়তো সংখ্যাটা হবে হচ্ছে 4 জন। আপনার যদি 43-44 জন থাকে, তাহলে সংখ্যাটা হইতে হবে 4 জন, 5 জন হইতে পারবে না। এটা প্রধানমন্ত্রীর হচ্ছে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র দিয়ে করবে যদি কখনো পদ শূন্য হয়। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 58, এটা বিলুপ্ত, এটা নিয়ে আপাতত আমরা কথা বলবো না। স্থানীয় শাসন ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ। সংবিধানের 59 নং অনুচ্ছেদে হচ্ছে বলছে যে স্থানীয় পর্যায়ে হচ্ছে স্থানীয় শাসনের ভার প্রদান করতে হবে। এই স্থানীয় শাসনটা কেন গুরুত্বপূর্ণ দেখেন, আমরা সংসদ মানে সারা বাংলাদেশে তো 300টা এলাকা ভাগ করে হচ্ছে জনপ্রতিনিধি নির্বাচন করলাম, কিন্তু এদের পক্ষে তো সব ছোটখাটো খুঁটিনাটি বিষয় নিয়ে এলাকায় বসে থাকাটা সম্ভব না, বা এলাকার সবকিছু দেখা সম্ভব না। তখন এই বিষয়গুলো ছোটখাটো ব্যাপার যেগুলো স্থানীয় পর্যায়ে মিটমাট করা সম্ভব, সেখানে স্থানীয় পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে এই বিষয়গুলো মিটমাট করা হয়, এবং তাদেরকে ডেলিগেট করা হয়, এবং এই শাসনটাকে বলা হচ্ছে লোকাল গভর্নেন্স বা স্থানীয় শাসন। আচ্ছা, 63 নম্বর দেখানো হচ্ছে যুদ্ধ। তো সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না, এবং প্রজাতন্ত্র কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে না। রাষ্ট্রপতি কিন্তু নিজে হচ্ছে যুদ্ধ ঘোষণা করতে পারবে না আনলেস হি হ্যাজ দ্য কনসেন্ট ফ্রম দ্য পার্লামেন্ট। তো অবশ্যই আগে হচ্ছে সংসদের আহ অনুমতি লাগবে। 64 নম্বর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আইন বিষয়ক হচ্ছে সর্বোচ্চ কর্মকর্তা বাংলাদেশে, এবং অ্যাটর্নি জেনারেলকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক হইবার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদ নিয়োগদান করবে, এবং রাষ্ট্রপতি তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে তার পারিশ্রমিক এবং তার পদের মেয়াদ রাখতে পারবে। এবং অ্যাটর্নি জেনারেল সে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি থাকবে পদাধিকার বলে, এবং বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার আছে। মানে সরকারের যে কোনো মামলা সরকারের বিরুদ্ধে যদি চলমান থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাটর্নি জেনারেল যে কোনো ক্ষেত্রে গিয়ে হচ্ছে মানে সেটা হচ্ছে ফাইট করতে পারবে, বা সেটার বিষয়ে হচ্ছে মতামত প্রদান করতে পারবে। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের চতুর্থ অনুচ্ছেদে গেল। এরপরে আসেন পঞ্চম ভাগ। পঞ্চম ভাগটা দিয়ে হচ্ছে আমরা আজকের ক্লাসটা শেষ করব। এরপরের যদি আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস যদি আমরা ফ্রি ক্লাস নিতে পারি, তখন হয়তো পড়বো, অথবা তা না হলে আমাদের কোর্সের যেইটা আছে সেখানে আমরা হচ্ছে অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।
তো সংসদ প্রতিষ্ঠা বা এস্টাবলিশমেন্ট অফ পার্লামেন্ট এটা হয়েছে 65 নং অনুচ্ছেদ অনুযায়ী। এবং এখানে কিন্তু বলা আছে যে 300টা আসন সারা বাংলাদেশে, এবং তারপরে হচ্ছে 50টা নারী আসন 2044 পর্যন্ত হচ্ছে সংরক্ষিত থাকবে। এটা হচ্ছে বাংলাদেশের 17তম যে কারেকশনটা ছিল, অ্যামেন্ডমেন্ট, 17th অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, সেটার মাধ্যমে হচ্ছে 50টা নারী আসনকে সংরক্ষণ করা হয়েছে। এবং আমাদের সংসদের নাম হচ্ছে জাতীয় সংসদ। এটা প্রত্যেক নির্বাচনের মাধ্যমে হচ্ছে 300 জন সদস্য নিয়ে হচ্ছে সংসদ গঠিত হবে। আচ্ছা, সংসদে নির্বাচিত হবার যোগ্যতা কি? বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স 25 বছর হতে হবে। বর্তমানে এই বিষয়টা নিয়ে হচ্ছে বয়সটা হচ্ছে কমানোর কথা বলা হচ্ছে, কারণ আমাদের যেহেতু অনেক ছাত্র প্রতিনিধি আছে আগামীতে যারা হচ্ছে আহ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে আগ্রহী। এই কারণে অনেকেই বলছে হচ্ছে যে এই 25 বছরটা হচ্ছে 21 বছর বা এরকম অল্প বয়সে নিয়ে আসা যায় কিনা। আর অযোগ্যতার ক্ষেত্রে যেমন পাগল হওয়া যাবে না, দেউলিয়া হওয়া যাবে না। এখানে দেখেন দুইটা জিনিস একটু দেখো, প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা যাবে না, মানে আপনি কোনো সরকারি কাজে বা সরকারি পদে থাকতে পারবেন না। আর আরেকটা হচ্ছে কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হয় মুক্তি লাভের পর 5 বছর অতিবাহিত না হলে। অর্থাৎ আপনি আজকে জেল খাটছেন, জেল খাটার পরে যদি আপনার 5 বছর অতিবাহিত না হয় তাহলে আপনি হচ্ছে সংসদ সদস্য হিসেবে যোগ্য হবেন না, আনলেস আপনার হচ্ছে ওই ফৌজদারি অপরাধটা হচ্ছে মানে এটা পুরোটা হচ্ছে ডিমিনিশ করে দেওয়া হয় বা বলা হয় যে 2 বছর যে খাটছে আসলে এটা অযৌক্তিক কারণে খাটছে। তো সংসদের আসন যদি কখনো শূন্য হয়, শূন্য হওয়ার আহ, কি কারণে হতে পারে? ধরেন যে আপনার হচ্ছে নতুন সংসদ গঠন হয়েছে, তার 90 দিনের ভিতরে কেউ শপথ গ্রহণ করে নাই, তাহলে তার হচ্ছে আসনটা অটোমেটিক বাতিল হবে। তারপরে সংসদের অনুমোদন ছাড়া যে তার 90 বৈঠক হচ্ছে অনুপস্থিত থাকলে হবে। তারপর সংসদ ভেঙে গেলে হবে, আর সংসদ যদি কেউ স্পিকার নিকট পদত্যাগপত্র জমা দেয়, অথবা সংসদের কে মানে যে সদস্য তিনি যদি মারা যান তাহলে। আচ্ছা, এর 70 নাম্বার দেখেন, ফ্লোর ক্রসিং বলা হয় 70 নাম্বার, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজনৈতিক দল হয়তো পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। কোনো রাজনৈতিক দলের প্রার্থী মনোনীত হয়ে সংসদে নির্বাচিত হয়ে যদি উক্ত দল হতে পদত্যাগ করেন বা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, যেটাকে বলা হচ্ছে ফ্লোর ক্রসিং, তাহলে কিন্তু তার সংসদ সদস্য বাতিল হবে। এটা করার পিছনে পক্ষে বিপক্ষে হচ্ছে অনেক যুক্তি আছে। যেমন বিপক্ষে যুক্তি হচ্ছে এই ফ্লোর ক্রসিং এর কারণে তো আসলে ধরেন যে একটা সংসদ সদস্য তার নিজস্ব প্রজ্ঞা বা বুদ্ধিটা হচ্ছে খাটাইতে পারে না, তার দল যেভাবে বলে তার সেভাবে করতে সে বাধ্য হয়। আবার বিপক্ষের কথাটা হচ্ছে এই মানে sorry, পক্ষের কথাটা হচ্ছে ফ্লোর ক্রসিং এর কারণে নিষিদ্ধ করার এই বিধানটা আছে বলেই আমাদের সে সংসদে হচ্ছে একটা দল 5 বছর হচ্ছে নির্ভেজাল ভাবে হচ্ছে কন্টিনিউ করতে পারে। যদি এটা না পারতো তাহলে যেমন ভারতে হচ্ছে এমএলএ দের হচ্ছে ভোট হচ্ছে হুট করে এখান থেকে আরেক দিকে চলে যায়। এরকম হলে যেটা হয়, ধরেন যে আপনি 160টা আসন নিয়ে হচ্ছে সংসদে হচ্ছে বসছেন সংখ্যাগরিষ্ঠ হিসাবে। এখন আপনার 10টা বা 15টা আপনার যে সংসদ সদস্য ছিল তারা হচ্ছে হঠাৎ করে হচ্ছে আরেকজন সে কিছু টাকা পয়সা দিল বা একটু ইনফ্লুয়েন্স করে তাদেরকে হচ্ছে তার দলে ভিড়াই নিচ্ছে। তো তখন কি হয়? তখন হচ্ছে রাতারাতি সরকারটা পরিবর্তন হয়ে যাবে। তো এটার দুই দিকেই যুক্তি আছে। তারপরে হচ্ছে দ্বৈত সদস্যতায় বাধা। আপনি দেখবেন যে আহ, আমাদের সাবেক যে দুই প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তারা হচ্ছে যখন ইলেকশনে দাঁড়াইতো তারা দাঁড়াইতো দেখা যায় 3টা 4টা আসন করে। 3টা 4টা আসন থেকে দাঁড়াইতো, সবগুলা থেকে তারা জিততো, এবং জেতার পরে কি করতো, ও কিছুদিন পরে হচ্ছে ওই অন্য 2টা আসন হচ্ছে উপনির্বাচন হতো। কারণটা কি? কারণ আপনি জিততে পারেন 3টা আসন থেকে, কিন্তু আপনি কিন্তু ওই শপথ গ্রহণের সময় আপনার একটা আসন থেকে নিতে হবে, আপনি 3টা আসন থেকে নিতে পারবেন না। তা সংসদের অধিবেশন, অধিবেশন আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবে হচ্ছে রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি অধিবেশনের সময় ও স্থান নির্ধারণ করে, এবং অধিবেশনের সময় হচ্ছে সে বক্তব্য দিতে পারে। আর দুই অধিবেশনের ব্যবধান 60 দিনের বেশি হবে না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আর যখন হচ্ছে একটা ইলেকশনে ফলাফল দিবে, ফলাফল দেওয়ার 30 দিনের মধ্যে হচ্ছে সংসদের আহ্বান করতে হবে। আচ্ছা, সংসদে হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে প্রথম অধিবেশনের সূচনায়, মানে নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বছর প্রথম অধিবেশনের সূচনায় হচ্ছে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করবে। আচ্ছা, ডেপুটি স্পিকার একজন, আর একজন একজন হচ্ছে স্পিকার থাকবেন। এবং সংসদটা আসলে কি করবে, চালায় কারা? চালায় কিন্তু স্পিকার এবং ডেপুটি স্পিকার, এটা সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, কার্যপ্রণালী বিধি কোরাম। তো এই যে কোরামটা হচ্ছে 60 জন সদস্য উপস্থিতিতে অধিবেশন চালু হবে। আর কাস্টিং ভোট বলা হয় কার ভোটকে? স্পিকারের। মনে করেন যে যে কোনো একটা ইস্যুতে যদি ভোট সংখ্যা সমান হয়ে যায়, দেখালো 150-150, তখন হচ্ছে স্পিকারের যে ভোটটা আছে সে যাকে ভোট দিবে সেই হচ্ছে এটা জিতবে।
এটা হচ্ছে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটটাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্পিকারের ভোটটাকে কাস্টিং ভোট বলা হয়। তারপরে কোরাম কতজন হলে হয়, এই বিষয়গুলো। এরপর দেখেন সংসদে বিভিন্ন স্থায়ী কমিটি আছে। এই কমিটিগুলো সম্পর্কে হচ্ছে যেমন হচ্ছে সরকারি হিসাব বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তারপরে স্পেশাল রাইটস কমিটি, সরকারের কার্যপ্রণালী বিধিতে বিভিন্ন অন্যান্য স্থায়ী কমিটি আছে। এরকম প্রায় সংসদে প্রায় 50টার মতো কমিটি থাকে। এই কমিটিগুলো হচ্ছে সংসদের যে সদস্য আছে তাদের ভিতর থেকে হচ্ছে বিভিন্ন কমিটি করা হয়। এবং বর্তমানে যে সংস্কারগুলো বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে কিছু কিছু কমিটিতে প্রধান হিসাবে হচ্ছে বিরোধী দল থেকে রাখতে, তাহলে হচ্ছে একটা ব্যালেন্স থাকা যেতে পারে। 77 নম্বরে দেখেন ন্যায়পাল বা অম্বুডসম্যান। এই ন্যায়পাল কিন্তু আমাদের মানে যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের একটা অলংকার বলা হচ্ছে ন্যায়পালকে। তো সংসদ সদস্য আইনের দ্বারা ন্যায়পালকে মন্ত্রণালয়, সরকারি কর্মচারী বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের যে কোনো কার্য সম্পর্কে তদন্ত ক্ষমতা প্রদান করতে পারে। আসলে ন্যায়পাল হিসাবে আজ পর্যন্ত আমরা কাউকে নিয়োগ দিতে পারিনি, কিন্তু এই একটা বিধান আছে যে সে ন্যায়পাল হচ্ছে যে কোনো অফিসের যে কোনো বিষয়ে তদন্ত করতে পারবে এবং সেই সঙ্গে একটা রিপোর্ট সে হচ্ছে সংসদে প্রতি বছর প্রদান করতে পারবে। কিন্তু এটা হয় না কেন? কারণ ন্যায়পাল হচ্ছে দেখেন নিজে হচ্ছে নিজেই তদন্ত করবে, নিজেই রিপোর্ট করবে, এবং তার এই বিষয়টা কিন্তু কেউ ভেরিফাই করে না যে সে যে কাজটা করতেছে। এবং এটা যেহেতু আজ পর্যন্ত বাংলাদেশে কোনো ন্যায়পাল ছিল না, আগামীতে থাকলে হয়তো ন্যায়পালের কাজগুলো নিয়ে আমরা আরো দেখতে পারবো। তবে ন্যায়পাল এই কথাটা 77 নং অনুচ্ছেদে আছে, এই বিষয়টা একটু জেনে রাখবেন আপনারা। আচ্ছা, সংসদ ও সদস্যদের অধিকার দায় মুক্তি। এই সংসদের কার্যধারার ক্ষেত্রে সংসদ সদস্যরা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ভোট প্রদান করতে পারে পক্ষে বিপক্ষে। তারা এই ক্ষেত্রে যে বিষয়গুলো বললো এটা হচ্ছে সংসদের পরে হচ্ছে তাদের কোনো প্রশ্ন স্থাপন করা যাবে না। আচ্ছা, 80 নম্বরটা দেখেন আইন প্রণয়ন পদ্ধতি। তো আইনের প্রণয়নের একটা দীর্ঘ আলোচনা আছে এখানে। এই আলোচনাটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বিসিএস প্রিলি, লিখিত ভাইবা সব ক্ষেত্রে লাগবে বা যে কোনো চাকরির ক্ষেত্রে লাগবে। আইন প্রণয়ন হয় হচ্ছে একটা খসড়ার মাধ্যমে। প্রথমে কি করে, আইনের যে খসড়াটা সেটাকে বলা হয় বিল। সেই বিলটা হচ্ছে সংসদে উত্থাপন করা হয়। সেটার উপরে হচ্ছে আলোচনা করা হয়। সংসদের যে আইন বিষয়ক উপকমিটি আছে বা কমিটি আছে, সংসদীয় কমিটি, সেইখানে যায়, সেটাই আলোচনা করা হয়। এরপরে আবার সংসদে আসে, এবং সংসদে যদি 2/3 মানুষের ভোট পায় তাহলে হচ্ছে সেটা সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে যায়। তো রাষ্ট্রপতি হচ্ছে সেটা পেলে হচ্ছে 15 দিনের মধ্যে হচ্ছে সম্মতি দান করবে। যদি রাষ্ট্রপতি 15 দিনের ভিতর মানে যদি কোনো আপত্তি থাকে তাহলে সে সেটা ফেরত দিবে, এবং ফেরত দেওয়ার সময় সে বলে দিবে যেটা কেন সে ফেরত দিল। আর যদি সে হচ্ছে বিলটা সংসদে ফেরত পাঠায় তাহলে আবার সংশোধন করে হচ্ছে বিলটা পুনরায় সংসদে উত্থাপন করবে। উত্থাপন করে যদি এটা আবার পাশ হয় তাহলে হচ্ছে আবার রাষ্ট্রপতির কাছে গেলে তিনি 7 দিনের ভিতরে সম্মতি প্রদান করবেন। আর যদি রাষ্ট্রপতি 7 দিনের ভিতরে সম্মতি প্রদান না করে তাহলে বোঝা যাবে সে সম্মতি দিয়ে দিচ্ছে। এই কারণে কিন্তু আমাদের হচ্ছে রাষ্ট্রপতির আসলে হাতে খুব একটা ক্ষমতা নাই, এবং এটাকে একটা ইমব্যালেন্স বলা হয়। অনেক দেশে হচ্ছে সেমি প্রেসিডেন্সিয়াল সিস্টেম আছে। সেমি প্রেসিডেন্সিয়াল সিস্টেমটা হচ্ছে যেই সিস্টেমে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভিতরে একটা ভারসাম্য আছে। যেমন ফ্রান্সে আছে, ফ্রান্সের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুইজনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এরকম হয় না। আচ্ছা, 81 নম্বরে হচ্ছে অর্থ বিল বা মানি বিল বলা আছে। অর্থ বিল হচ্ছে কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল বা মৌকুফের সাথে যুক্ত যে বিলগুলো আছে এগুলো অর্থ বিল। আবার সরকার হচ্ছে কোনো ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টমেন্টের বিপরীতে বা ঋণের বিপরীতে গ্যারান্টি প্রদান করতে চায় বা আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত কোনো আইন করে, সেগুলা হচ্ছে অর্থ বিল। আবার তাদের হচ্ছে যে কনসলিডেটেড ফান্ড বা সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণের যে বিষয়গুলো আছে সেগুলা হচ্ছে অর্থ বিলে আন্ডারে। বাংলাদেশের হচ্ছে 84 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, কনসলিডেটেড ফান্ড বা সংযুক্ত তহবিল। যে সরকার যে রাজস্ব বা পায় বা সরকার যে ঋণগুলো আসে সেই সবগুলা কিন্তু শুধুমাত্র একটা অ্যাকাউন্টে থাকবে, একটা কনসলিডেটেড ফান্ডে থাকতে হবে। এটা হচ্ছে এমন না যে ভাই আমি বৈদেশিক ঋণ নিয়ে এসে প্রত্যেকটা ধরেন পিএম এর আন্ডারে 1 লাখ কোটি টাকা রাখলাম, রাষ্ট্রপতির আন্ডারে 2 লাখ কোটি টাকা রাখলাম, সংসদ সদস্যদের আন্ডারে 5,000 কোটি টাকা করে রাখলাম, না এরকম না। এটা হচ্ছে জাস্ট একটা ফান্ডেই থাকতে হবে। আর 27 নম্বর হচ্ছে কি বার্ষিক আর্থিক বিবৃতি, যেটা হচ্ছে আমাদের ফিসকাল পলিসি কিংবা বাজেট যেটা আছে সেটা হচ্ছে 87 নং ক্ষেত্রে বলা আছে। কিন্তু এখানে কিন্তু কোথাও বাজেট কথাটা বলা নাই, এখানে বলা আছে বার্ষিক আর্থিক বিবৃতি। প্রত্যেক অর্থ বছর সম্পর্কে সরকার আয় ব্যয়ের বাজেট উত্থাপিত হবে, এটা বলা আছে 87 নং অনুচ্ছেদে। আর অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা, এটা হচ্ছে কি রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন করতে পারবে যদি সংসদ ভেঙে যাওয়া অবস্থায় থাকে অথবা সংসদের অধিবেশন চলমান না থাকা অবস্থায় থাকে। এরকম ক্ষেত্রে রাষ্ট্রপতি যেই আইন যেটা জারি করে সেটা অধ্যাদেশ, এবং অধ্যাদেশটা পরবর্তীতে সংসদ যখন চালু হবে তখন সে আবার সেটা উত্থাপন করে এটাকে সংসদে পাশ করে নিতে হবে, না হলে 30 দিন পরে এটা বাতিল হয়ে যাবে।
তো এই হচ্ছে আমাদের প্রথম 5টা অনুচ্ছেদ সম্পর্কে আমরা পড়লাম। আমরা আজকে হচ্ছে এই পর্যন্ত একটু পড়বো। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা একটু কিছু কোশ্চেন নিতে পারি। হ্যাঁ, ওই যে আইন প্রণয়নের যে প্রক্রিয়াটা, এটা যদি একটু আবার কাইন্ডলি একটু যদি জি, details করে। হ্যাঁ, আইন প্রণয়নের প্রক্রিয়াটা কি? ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু বলেন। বলছিলাম যে আইন প্রণয়ন পদ্ধতিটা একটু যদি আবার মানে রিভাইজ করতেন, মানে এটা ওকে একটু ওকে, ডিটেলস শিওর বলতে শিওর শিওর। চাচ্ছিলাম। হ্যাঁ, তখন তো একটু নেটের সমস্যা আইন, হয়েছিল তো, মানে ওকে করতে ওকে পারি, ওকে, নো ক্যাচ করতে প্রবলেম। পারি। ঠিক আছে, বলতেছি আবার। দেখেন, আইনটা আহ, প্রণয়ন হয়েছে একটা খসড়া বা বিলের মাধ্যমে। যে আইনের যে খসড়া, এটাকে বলা হচ্ছে বিল। এই বিলটা উত্থাপন করে সাধারণত হচ্ছে যে কনসার্নড মিনিস্ট্রি, তারা উত্থাপন করে থাকে বা সদস্যরা উত্থাপন করে থাকে। তো আইনের মানে বিল আবার হচ্ছে দুই ধরনের বিল আছে: সরকারি বিল, বেসরকারি বিল। সরকারি বিল কোনটা? যেটা হচ্ছে মন্ত্রীরা উত্থাপন করে, মানে মিনিস্ট্রির মাধ্যমে, তাই সেগুলো হচ্ছে সরকারি বিল। আর বেসরকারি বিল হচ্ছে যেগুলো হচ্ছে অন্য সংসদ সদস্য যারা মন্ত্রী না তারা উত্থাপন করে, এগুলো বলা হচ্ছে বেসরকারি বিল। তো এই বিলগুলা সংসদে উত্থাপন করা হলে সেই বিলগুলার ব্যাপারে হচ্ছে মানে সংসদে আলোচনা হয়, প্রশ্ন উত্থাপন করা হয়, প্রশ্ন উত্তর পর্ব থাকে। তার মাধ্যমে এগুলাকে হচ্ছে, তারপরে হচ্ছে এগুলা সংসদীয় কমিটি যেটা আছে আইন বিষয়ক, সেখানে যায়। সেখানে হচ্ছে এটার সংশোধন পরিমার্জনের পরে আবার হচ্ছে এটা সংসদে পাঠানো হয়। সংসদে পাঠানোর পরে সেটা যদি ভোটাভুটিতে 2/3 ভোট পায়, তাহলে আইনটা হচ্ছে সংসদে হচ্ছে সেটা উত্তীর্ণ হয়। সংসদে উত্তীর্ণ হওয়ার পরে সেটা যায় হচ্ছে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য। রাষ্ট্রপতি কাছে অনুমোদনের জন্য গেলে 15 দিনের ভিতরে সে এটা অনুমোদন প্রদান করে। অথবা তার যদি কোনো আপত্তি থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে সে হচ্ছে 15 দিনের ভিতরে সেটা আবার ফেরত পাঠায় সংসদে। সংসদে আবার এই রাষ্ট্রপতির কুয়েরি বা তার কারেকশন অনুযায়ী হচ্ছে সংশোধনের পরে আবার আলোচনা হয়। আলোচনার মাধ্যমে আবার হচ্ছে ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণে যদি আবার 2/3 ভোট পায়, তাহলে আবার রাষ্ট্রপতির কাছে যায়। এবং তখন রাষ্ট্রপতি 7 দিনের ভিতরে এটা ওকে করে দেয়, বা এটা হচ্ছে সম্মতি প্রদান করে। এবং রাষ্ট্রপতি সম্মতি প্রদান করলেই হচ্ছে আইনটা চূড়ান্ত ভাবে হচ্ছে আইনে পরিণত হয়। এই হচ্ছে আইন প্রণয়নের সংক্ষিপ্ত পদ্ধতি। আপনি কি বুঝতে পেরেছেন? জি ভাই, ধন্যবাদ, বুঝতে পেরেছি। ওকে, আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আরেকটা কোশ্চেন করি ভাইয়া, জি জি। বারবার প্রশ্ন করতেছি, সরি। না না, সমস্যা নেই, শোনে বলেন। আমরা এই যে এইখানে মানে পাঁচটা আমরা যে ভাগ পড়লাম, সেখানের ভিতরে মানে হ্যাঁ আমরা এর বাইরে কি অতিরিক্ত কোনো কিছু তো পড়া দরকার নেই, এটা পড়লেই তো মোটামুটি কাভার হবে। হ্যাঁ, মোটামুটি আপনাদের প্রিলির জন্য এটাই এনাফ। জি। প্রিলির জন্য এই যা যা আছে এগুলা পড়লেই আপনাদের যথেষ্ট হবে, এই আচ্ছা বিষয়গুলাই। আচ্ছা। আর এখানে হচ্ছে ধরেন যে এর সাথে সংযোজনী কিছু আছে, জড়িত বিষয়াদি, এগুলো আমি আর ডিটেলস বলি নেই, কারণ আমি আপনাদের হচ্ছে পড়ানোর সময় আসলে অনেক কিছু ডিটেলস মানে বলার চেষ্টা করেছি যতটুকু সম্ভব প্রত্যেকটা অনুচ্ছেদের সাথে, যাতে করে আপনাদের আর কি ওই বিষয়গুলো আপনার ওই সময় রিলেট করতে পারেন আর কি। তো এগুলো মোটামুটি জানলে আপনাদের হবে। জি, ধন্যবাদ ভাইয়া। ওকে, তো আর কারো যদি কোনো জিজ্ঞাসা না থাকে, তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন, এবং আমি দেখলাম যে প্রায় সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা কথা বলছিলাম। 1.5 ঘন্টা ধরে আপনারা সবাই মোটামুটি এক স্পিডে বা একই রিদমে ছিলেন। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, এবং আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে বিসিএস কোয়েস্টে। আমাদের আরো ক্লাসগুলো আছে, সেগুলাতে আপনারা যোগদান করবেন। আপনারা ক্লাসগুলো করতে থাকবেন, এবং আশা করি যে আপনারা সবাই বিসিএস পিলিতে বেশ ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো করে যাবেন। তো সবাইকে অনেক ইনশাআল্লাহ। ধন্যবাদ। ভাই, পিডিএফটা শুভ, কি দেওয়া হবে? হ্যাঁ, পিডিএফটা আশা করি দেওয়া হবে, আমাদের আহ, বিসিএস কোর্স থেকে দেওয়া হবে আশা করি। আরেকটা জিনিস ভাইয়া, সেটা হচ্ছে যে আমরা যদি এক্সাম দিতে চাই, সেক্ষেত্রে ওই যে ওয়েবসাইটে গিয়ে এক্সাম দিতে হবে, তো এটার ওয়েবসাইটের ঠিকানাটা একটু যদি গ্রুপে দেওয়া যায় আর কি, তাহলে আমরা গিয়ে ওকে এক্সাম ওকে, দিতে আচ্ছা, পারি। ঠিক আছে ঠিক আছে, এটা আমি দিতে বলে দিব। জি, ধন্যবাদ। ও, ঠিক আছে, থ্যাংক ইউ।